ওকে, সো এখন রেকর্ড হচ্ছে। তা আমরা দুজনে খুব কাছাকাছি সময়ে পরীক্ষা দিলাম আর কি। তার মানে ধরেই নেওয়া যাচ্ছে আমরা দুজনই একই রকম কোশ্চেন পুল থেকে পরীক্ষা দিছি। অর্থাৎ অনেক কিছুই আমাদের দুজনের মধ্যে সিমিলার পাবেন। এটা একটা ব্যাপার আর কি। হেটেরোজেনাস জিনিস আসার সম্ভাবনা কম। হ্যাঁ, মানে পরীক্ষা রিলেটেড, কোশ্চেন রিলেটেড যেটা আসতে পারে সেটা প্রিপারেশন রিলেটেড। যেটা বলতে চাচ্ছিলাম, দেলোয়ার পরীক্ষা দিছে ডিসেম্বরের 22 তারিখে, আমি পরীক্ষা দিছি ডিসেম্বরের 28 তারিখে। ঠিক আছে? এই আর কি। তার মানে আমরা খুব ক্লোজ দুইজন। আমরা যখন আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব, আমি পছন্দ করব দেলোয়ারের কাছ থেকে প্রথমে এক্সপেরিয়েন্সটা শুনতে। দেলোয়ার, তুমি তোমার প্রিপারেশনের এক্সপেরিয়েন্স থেকে বলা শুরু করবা না, মানে একদম মানে টোটাল একটা ব্যাকগ্রাউন্ড দিবা। লাইক স্টেপ 1 তুমি দেওয়ার পরে কিভাবে শুরু করলা, স্টেপ 1 তোমাকে ইনিশিয়ালি কিভাবে হেল্প করবো, তুমি কিরকম মনে করছিলা, কি লাইক লট অফ থিংস। ঠিক আছে? আচ্ছা, অনেক মানুষ আমাদের এখানে ওয়েটিং, আমি সবাইকে অ্যাডমিট করে দিলাম। তো দেলোয়ার, তুমি তোমার প্রিপারেটরি ফেজ থেকে সাহিল ভাই জয়েন করছে। সাহিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুম, I'm so sorry, আমি একটু লেট হয়ে গেলাম। ভাই I'm still doing my breakfast. I'm going to join you না না soon. না ভাই, অ্যাবসলিউটলি ফাইন। আপনি জয়েন করছেন, আমরা এটাতে খুব গ্ল্যাড। No problem. I'm really happy যে তুমি অ্যারেঞ্জ করতেছো এই টাইপের সেশন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা দেলোয়ারের কাছ থেকে প্রথমে শুনে আসি। ও, দেলোয়ার আর আমি একই মেডিকেলের। আমি হলাম 16 ব্যাচের আর দেলোয়ার হলো 18 ব্যাচের। এই আর কি। সো আমাদের দুজনের মধ্যে অনেক আগে থেকেই কানেকশন আছে। তা ঠিক আছে দেলোয়ার, তুমি শুরু করো, তোমার এক্সপেরিয়েন্স বলো। তো সবাইকে ধন্যবাদ আসম ভাই। শাহিল ভাই, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে শাহিল ভাইয়ের সাথে একই জুম মিটিং আর কি। শাহিল ভাই আমাদের অনেক মিটিং করাইছে। হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের রিসার্চের অনেক কিছু শিখাইছেন, একটা প্রজেক্টে কাজ করছিলাম ভাইয়ের সাথে। সো ভালো লাগতেছে একটা ভাইয়ের সাথে মিটিং। ওকে, তো যেটা আর কি বলে শুরু করি। আমি স্টেপ 1 দিছি আপনার 2019 সালের আগস্টে। আর আমার স্টেপ 1 এর প্রিপারেশনটাও আপনার প্রায় এক বছরের চেয়ে স্লাইটলি একটু বেশি ছিল। তো এবং স্টেপ 1 এর মেইন প্রিপারেশনটা আমরা শুরু করছিলাম 5th ইয়ার থেকে। তো এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 এর প্রিপারেশন। এবং স্টেপ 1 এর প্রিপারেশনে এমন নতুন কিছু আমরা ইউজ করি না, সবাই যেটা ইউজ করে ফোর্স এন্ড ফার্স্ট এইড, বেথমা, ইউআর এর বাইরে। এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে স্টেপ 1 এর নলেজ আপনার স্টেপ 2 সিকার জন্য হিউজ। লিস্ট 50% থেকে শুরু করে 60% কোশ্চেন আপনি যা শুধু স্টেপ 1 এর নলেজ দিয়ে আপনি কভার করতে পারবেন। সো আপনারা যারা স্টেপ 1 এর জন্য পড়াশোনা করতেছেন অথবা অলরেডি একটা ভালো এভারেজ একটা স্কোর করে ফেলছেন স্টেপ 1 এ, তাদের জন্য এটা হিউজ একটা প্লাস। কারণ আপনি যদি স্টেপ 1 ভালো করে পড়াশোনা করেন, অফ কোর্স এটা কাজে দিবে, শুধু স্টেপ 2 তে শিখে দেবে। তো এই মিলটা জায়গা আছে সরি, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে স্টেপ 1 নলেজ অফ কোর্স আপনার স্টেপ 2 শিখে কাজে দিবে। তো আমি যখন আগস্ট 2019 স্টেপ 1 শেষ করলাম, তারপর আমি আপনার একটা ইয়েতে জয়েন করি, একটা মেডিকেল কলেজে জয়েন করি আইএমও হিসেবে। তখন আমার পড়াশোনাটা স্লো হয়ে গেছিল, প্রায় 7 মাস আমার পড়াশোনা একদমই ছিল না। কিন্তু যেটা হয়েছে, আমি প্রতিদিন অ্যাটলিস্ট 4টা থেকে 5টা কোয়েশ্চেন সলভ করছি আর ঠিক। অ্যাটলিস্ট এই 7 মাসে আমার 20% এর মতো ইউআর সলভ হয়েছিল। যদিও আপনার এটা আরো বেশি করা উচিত ছিল, সম্পূর্ণটুকু শেষ করা যায় 7 মাসে ইউআর, কোনো ম্যাটারই না। বাট আমার ক্ষেত্রে হয় না। বাট যেটা আমি করছিলাম, আমি প্রতিদিন 4 থেকে 5টা কোয়েশ্চেন সলভ করছি এবং এটা আমাকে টাচে রাখছে। আমি কখনোই আমার ফ্লোটা হারায় যায়নি। তো আমার ফার্স্ট টেক হোম মেসেজ যেটা হবে, আজকে যারা আছেন সবাই প্রতিদিন কিছু না কিছু পড়েন। আপনি যদি একটা হিউজ একটা গ্যাপ দেন, এটা কিন্তু স্টেপ 1 এর জন্য যেমন সত্য, স্টেপ 2 এর জন্য সত্য। প্রতিদিন আপনি যদি একটা গ্যাপ দিয়ে দেন, আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে। যা শুধু টাচে থাকে, যদি আপনার লাইফে সবসময় টাইম সমান যাবে না, আপনার কখনো একটু বেশি বিজি থাকবেন, অনেক কিছু থাকবে, বাট কখনোই আপনি একদম ছেড়ে দিবেন না। কারণ ছেড়ে দিলে কিন্তু আপনার আমাদের স্টেপের নলেজ গুলো এমন যে আবার প্রথম থেকে শুরু করা লাগবে এবং একটা ধাক্কা খাবেন আপনি যখন নতুন করে শুরু করবেন। কাজে এইটা আমার ফার্স্ট টেক হোম মেসেজ। আর 2 নাম্বার যে টেক হোম মেসেজ, যেটা স্টেপ 2 শিখেতে আমরা কিভাবে পড়াশোনা করব, স্টে সিম্পল।
সিম্পলিসিটির বাইরে কোনো কিছু নাই। আপনি স্টেপ 1 এ যা পড়ছেন আপনার সবকিছুতে একটা নোট করা থাকবে অবশ্যই সবার, ফার্স্ট এইডে বলেন বাট আলাদা করে হ্যান্ড নোট বলেন, যাই কিছু থাকবে ওইটা শুধু কাছে রাখবেন আর ইউআরটা ফলো করবেন। এর বাইরে কোনো কিছু দেখার দরকার নাই। আপনার কাছে মনে হতে পারে আমি দেখি এবং একটা লোভ আসবে দেখার জন্য, বাট সত্যি বলতে কোনো প্রয়োজন নাই। আপনি 220 থেকে শুরু করে দেওয়া 270 পর্যন্ত পাইছে, সবাই এক কথা বলবে যে ইওয়ার্ডের বাইরে আসলে কোনো কিছু দরকার নাই। কারণ এবং আমি 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 বরং রিফিউজ করব, কারণ আপনি যদি অন্য কোনো কিছু দেখেন আপনাকে কনফিউজ করবে। স্টেপ 1 এর নলেজ এবং স্টেপ 2 সিকের নলেজের মধ্যে একটা ডিফারেন্স আছে। স্টেপ 2 সিকের নলেজটা একটু ভেগ। আপনার কিন্তু স্টেপ 1 এ আপনার একদম ক্লিয়ার কাট আনসার করা যায় অনেক কোশ্চেনে, কিন্তু স্টেপ 2 সিকেতে আপনার এটা বলা যাবে না। দেখা যায় আপনার দুইটা অপশনের মাঝে আপনার যে একটা থাকে মনে হবে দুইটা অপশনে আনসার হতে পারে, এবং আপনি যদি মাল্টিপল জিনিস ফলো করেন তাহলে যেটা হবে কারণ যে সবগুলা সবসময় আপডেটেড থাকে না। ইউআর যেরকম কনস্ট্যান্টলি আপডেটেড হয় বাকি কোনো কিছু এরকম কনস্ট্যান্টলি আপডেটেড হয় না। আর স্টেপ 2 সিকে যেহেতু ডিল করে আমাদের যে ম্যানেজমেন্ট প্রোটোকল গুলো নিয়ে, এই ম্যানেজমেন্ট প্রোটোকল গুলো কনস্ট্যান্টলি আপডেটেড হয়। কাজেই আপনি যদি একটা কোয়েশ্চেন ব্যাংকে আপনি পেয়ে গেছেন যেটা 1 বছর আগের একটা ম্যানেজমেন্ট প্রোটোকল এবং ওইটা থেকে কোয়েশ্চেন আসছে, বাট আলটিমেটলি আনসারটা কিন্তু ওইটা না। আপনি কোয়েশ্চেন ব্যাংকে দোষ দিতে পারবেন না, কারণ তাদের বাজেটও ইওয়ার্ডের মতো না, সবাই চাইলেই মিনিটে আপডেট করে রাখতে পারবে না। কাজে আপনি ফলো করেন ইওয়ার্ড, এবং ইওয়ার্ড ফলো করাটাই আপনার জন্য টাফ হবে। ইওয়ার্ডে প্রায় এখন 3800 মতো কোয়েশ্চেন। আপনি যদি প্রত্যেকদিনও পড়েন আপনার 20টা করে কোয়েশ্চেন 30টা করে কোয়েশ্চেন, আপনার হিউজ টাইম লাগবে এবং আপনার আরো বেশি করা উচিত। বাট আপনি চাইলেও অত বেশি করতে পারবেন না, কারণ স্টেপ 1 এ যেরকম সবাই অনেকে একদম কোনো কিছু না করে পরে স্টেপ 2 শিখতে এরকম করা কঠিন। যেমন আমার কাছে যেটা হয়েছিল, আমি একটা জব শুরু করতে হয়েছিল, কতদিন বেকার থাকবেন আপনি, তাই না? এটা কিন্তু সবার জন্য তো এটাই 1 নাম্বার কথা, প্রতিদিন কিছু পড়াশোনা করবেন। 2 নাম্বার কথা, স্টে সিম্পল, ইওয়ার্ডের বাইরে কোনো কিছু দেখবেন না। আর 3 নাম্বার যেটা বলবো আমি, যে পরীক্ষাটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্টেপ 1 এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ছিল এটা স্টেপ 2 তে ইম্পর্টেন্ট, যে আপনি স্ট্রং থাকতে হবে, স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। কারণ আপনার যদি মেন্টালিটিটা স্ট্রং না থাকে তাহলে আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার সাহসটা পাবেন না, এবং এই সাহসটা করে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি এক সময় ফ্লোটা হারায় ফেলবেন। এবং এখন এটা আগেও সত্য ছিল, এখন আরো ডেঞ্জারাস, কারণ এখন প্রত্যেক বছরই কোয়েশ্চেন পুল চেঞ্জ হয়েছে। আমি 2019 আগস্টে যখন স্টেপ 1 দিই তখনও নতুন কোয়েশ্চেন পুল পরীক্ষা দিছি, এখন স্টেপ 2 শিখে দিলাম, ওইটা নতুন কোয়েশ্চেন পুল। এবং কোয়েশ্চেন পুল যখন চেঞ্জ হয়, এটা সত্য যে এটা একটা মোস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটের পরীক্ষা, স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, কখনোই তারা এমন হিউজ চেঞ্জ করবে না যেটাতে আপনার স্কোর আপনি 1 মাস আগে দিলে হয়তো 240 হইতো, আর 1 মাস পরে দিচ্ছেন আপনার স্কোর হয়েছে 260, কিংবা 1 মাস আগে দিলে 260 হইতো, এখন আপনি ফেইলে চলে গেছেন। এটা কখনোই হবে না, তাদের পরীক্ষাটা এরকম না, তারা সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। বাট আপনি তারপরে ডিফারেন্সটা আপনি ফিল করবেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এবং মাসুম ভাই যখন পরীক্ষা দিছিলাম, যে তারা স্টেপ 1 এর যে বেসিক সায়েন্সের যে নলেজ থেকে স্টেপ 2 সিকেতে কোয়েশ্চেন আসতো প্রায় 20 থেকে 20% এর মতো, না 10% এর মতো এরকম ছিল, এটা পুরোপুরি সরায় দিছে। এবং ইথিক্স এর কোয়েশ্চন থেকে তারা অনেক কিছু ইম্পর্টেন্স দিছে। তুমি হয়ে গেছো, সামহাউ তুমি মিউট হয়ে গেছো। দেলোয়ার তুমি মিউট হয়ে গেছো, তুমি একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ইয়েস, গো অ্যাহেড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দুইটা টেক হোম মেসেজ দিছে এই পর্যন্ত। 3 নাম্বারটা যেটা নিয়ে বলতেছিলাম, যে আপনি একটা সাহস করে পরীক্ষাটা টাইমলি দিতে হবে। কেন দিতে হবে? কারণ এখন যেটা হচ্ছে প্রায় প্রত্যেক বছরের কোয়েশ্চেন পুল চেঞ্জ হচ্ছে, এবং কোয়েশ্চেন পুল যখন চেঞ্জ হয়, আপনি যদিও স্ট্যান্ডার্ড এক্সাম, এবং আপনার স্ট্যান্ডার্ড এক্সাম গুলো আপনার সবসময় তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, আপনি এমন কখনোই হবে না যে আপনি কোয়েশ্চেন পুল চেঞ্জ হওয়ার আগে আপনি 260 পাইতেন আর কোয়েশ্চেন পুল চেঞ্জ হওয়ার পরে আপনার স্কোর হয়ে গেছে 230, এরকম হবে না, বাট ডিফারেন্সটা ফিল হবে। আমরা যখন পরীক্ষা দিছি নভেম্বরে কোয়েশ্চেন পুল চেঞ্জ হয়েছিল, আপনার তারা একটা
ইয়ে করছিল 10% এর মতো একটা কোশ্চেন থাকতো যে আপনার স্টেপ 1 এর বেসিক সায়েন্সের নলেজ থেকে স্টেপ 2 সিকেতে আসতো, যেটা তারা পুরোপুরি সরিয়ে দিছে এবং সরায় এটাকে প্রাধান্য দিছে আপনার এথিক্স এর কোশ্চেন গুলা, এথিক্স, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এইগুলা। এবং আমি আমার 9টা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে 3 থেকে 4টা কোশ্চেন পাইছি এই বিষয়ে। এবং এটা এমন একটা জিনিস যে আমাদের আইএমজিদের জন্য কিন্তু কঠিন হয়ে যায়, কারণ এথিক্স, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এটা নিয়ে আমাদের কখনোই পড়ানো হয় নাই আমাদের ইয়েতে, যে আমরা যখন মেডিকেল সায়েন্সে ছিলাম। এবং আমরা কিন্তু প্যাসিভ নলেজ গেইন আমাদের অনেক। আপনি যদি ধরেন সার্জারি কোন একটা বিষয়, একটা অ্যাবডোমিনাল সার্জারি কিংবা ল্যাপারোস্কোপিক সার্জারি, এটা নিয়ে যদি একদম আননোন একটা কোয়েশ্চেন আসে, আপনার একটু আইডিয়া থাকবে যে আমি আমার যখন সার্জারি রোটেশনে ছিলাম এটা দেখছি, কিংবা আমার প্রফেসর এটা করছিলেন, কিংবা বেরিতে এটা এরকম একটা পড়ছিলাম, একটু আইডিয়া থাকবে। বাট এই জিনিসগুলোতে একদমই নতুন হয়। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের লাইফে কোনো টু শব্দও করে না আমাদের 5 বছরের মেডিকেল লাইফে। কাজেই এখন কিন্তু এই জিনিসটা কঠিন। এবং এটা বলতেছি যে কেন আপনি তাড়াতাড়ি পরীক্ষা দিবেন, কারণ এখন যেরকম এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে, প্রত্যেক বছরই তারা কোয়েশ্চেন পুল চেঞ্জ করতেছে। আগামী বছর দেখবেন হয়তো তারা এমন নতুন কিছু নিয়ে আসছে যেটা আরো ডিফারেন্ট। তাহলে কঠিন হয়ে যাচ্ছে না? কাজেই আপনি যত আগে তাড়াতাড়ি পরীক্ষা দিবেন আপনার জন্য বেনিফিট। এবং এই তাড়াতাড়ি পরীক্ষাটা দেওয়ার জন্য একটা সাহস থাকা লাগবে যে একটা নির্দিষ্ট সময় বাইরে যাওয়া যাবে না। 4 নাম্বার যে জিনিসটা নিয়ে কথা বলা অবশ্যই মাসুম ভাই এদিকে করবে, যে টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইম কিভাবে ম্যানেজ করবেন, এটা আপনি যেদিন থেকে স্টেপ 2 সিগার পরীক্ষা দেওয়া শুরু করবেন সেদিন থেকে আপনাকে এটা মাথায় থাকতে হবে। আপনি কি শিখলেন সেটা পরের কথা, আপনি টাইম মতো আনসার করতে পারতেছেন কিনা এটা আগে দেখেন। আপনি যেই হন না কেন, আপনি আলবার্ট আইনস্টাইন হতে পারেন কিংবা নিউটন হতে পারেন, কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই আপনার ঝামেলা পড়বে। স্টেপ 2 সিগার পরীক্ষাটা এরকম। স্টেপ 1 এর টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমার কাছে মনে হয় এটা পুরাই ফাউল। আপনার স্টেপ 1 এর টাইম ম্যানেজমেন্ট আমার কোনো সমস্যাই হয় নাই, আমি প্রায় 1 ঘন্টা আগে পরীক্ষা দিয়ে বের হইছি। কিন্তু স্টেপ 2 সিকেতে আপনার একদম, আমার জীবনে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় না, বাট স্টেপ 2 সিকেতে আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে। যদিও 3 মিনিটের মতো ব্লক শেষ হয়েছে, বাট তারপরও আমার কাছে মনে হয়েছে আমি একটা তাড়াহুড়ার মাঝে আছে আর কি এরকম। আর এটা কিন্তু একটা খুব জিনিস, আপনি একবার যদি ফ্লোটা হারায় ফেলেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে, তাহলে কিন্তু আপনার স্কোর কিন্তু 20 থেকে 30 ডিফারেন্স করে ফেলবে। আপনার সেম নলেজ নিয়ে যে 230 কিংবা 240 হবে, আপনি কিন্তু ফেইলের রেঞ্জে চলে যেতে পারেন, যা শুধু আপনার টাইম ম্যানেজমেন্টটা যদি না ঠিক থাকে। কারণ আপনি যে কোয়েশ্চেনগুলো পারেন সেগুলো আপনি পারবেন না যদি আপনার টাইম নিয়ে আপনার টানা থাকে। কাজেই এই যে একদম শুরু থেকে আপনি এটা খেয়াল করবেন, এবং মাস্ট আমি এটাকে হলো নাম্বার 1 প্রায়োরিটি। আচ্ছা, তো এটাই আমার মেইন জিনিসগুলো, যে আপনি প্রত্যেকদিন কিছু পড়াশোনা করেন, স্টেপ 1 এ যা পড়ছেন ওই হ্যান্ডবুকটা নোটটা সামনে রাখেন, আর যা শুধু ইউআর ফলো করেন। 3 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের শুরু থেকে প্রায়োরিটি দিবেন। আর 4 নাম্বার যে জিনিসটা, আপনি একটা সাহস করে একটা টাইমলি পরীক্ষাটা দিয়ে দিতে হবে। এর বাইরে আসলে আজকে কিছু বলতে চাচ্ছি না। যদি কেউ কোনো স্পেসিফিক কোয়েশ্চেন করে তাইলে আমি আমার কোশ্চেন আছে। আমার কোশ্চেন হলো যে তুমি মানুষ ম্যাটেরিয়ালস নিয়ে অনেক কনসার্ন মানুষের, ঠিক আছে, এবং মানুষের অ্যাসেসমেন্ট স্কোর গুলো নিয়ে আছে। তো তুমি যদি তোমার রিয়েল এক্সাম স্কোর এবং অ্যাসেসমেন্ট স্কোর গুলো আমাদের সাথে একটু শেয়ার করতে, এবং কতদিন আগে রিয়েল এক্সামের কতদিন আগে তুমি এই অ্যাসেসমেন্ট এক্সাম গুলো নিছো সেটা যদি একটু শেয়ার করতে, এবং কখন থেকে অ্যাসেসমেন্ট একটা মানুষের দেয়া উচিত, এই ব্যাপারগুলো একটু যদি শেয়ার করতে। 3টা কোশ্চেন। আমি ম্যাটেরিয়ালস যেটা আমি শুধু ইউআর ফলো করছি। হ্যাঁ, আমি ওই যে একটা আছে না, ওই যে অনলাইন মেডিয়াদের কিছু ভিডিও আমি দেখছি এবং সত্যি দেখতে মজা লাগে। আপনার যদি লেজার টাইম থাকে আপনি দেখতে পারেন, বাট এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে একটু সময় পরে মাথা থেকে চলে যায়। যদিও ভিডিওটা শুনতে খুবই মনে হবে আপনি কিছু শিখছেন, বাট একটু পরে আপনার মাথাটা থাকে না আসলে। বাট ইউআর পরে যদি আপনি শিখেন এটা কিন্তু লং লাস্টিং। আর অ্যাসেসমেন্ট গুলোর ক্ষেত্রে আমি যেটা করছি, আমি অ্যাসেসমেন্ট মেইনলি 5টাই আছে, ইউডব্লিউএসএ 1, 2 আর 3টা এনবিএমই। আমি 5টাই অনলাইন দিছি। আর মনে হয় না কারো 5টা অনলাইন দেওয়ার দরকার আছে, কারণ এনবিএমই 6 এবং 7 আমার কাছে মনে হচ্ছে পুরাই বই আছে, এবং এটা আসলে দেওয়ার দরকার নাই আসলে আমার কাছে মনে হয়। কারণ কোয়েশ্চন পুল এত চেঞ্জ হয়েছে যে আসলে কোনো সিমিলারিটি নাই। তো
আমি যেটা ফলো করছিলাম, আমার একটা ফ্রেন্ড আছে আপনার বাইরে আর কি, সে যেটা বলছিল, সে আপনার স্টেপ টু শিখে 270 এর উপরে হয়েছে আর কি। আমার দেখা সবচেয়ে বেস্ট স্টুডেন্টের মাঝে আর কি একটা, এবং শুধু 270 তো অনেকেই পায়, বাট তার নলেজ কিন্তু ডিফারেন্ট লেভেলে আর কি। তার সাথে যদি কেউ না চলাফেরা করে তাহলে সেটা সে বুঝবে না। সে যেটা করছিল যে সে আপনার সে অ্যাসেসমেন্টের টাইমিংটা ঠিক করছিল ইওয়ার্ডের কোশ্চেনের উপর। যখন ইওয়ার্ডের কোশ্চেন, তখন তার সময় 3000 এর মতো ছিল, 2000 কোশ্চেন যখন শেষ হয়েছে ফার্স্ট অ্যাসেসমেন্ট দিছে, এরপর পরীক্ষার আগে এক সপ্তাহ আগে মেনটেন করে আপনার লাস্ট অ্যাসেসমেন্ট গুলো দিছিল। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমিও 2000 কোশ্চেন যখন শেষ করছিলাম, এনভিএমই 6 দিছি, আমার এনভিএমই 6 এর 235 আসছিল। 2000 কোশ্চেন শেষ হয় না, আমার 1800টার মতো কোশ্চেন শেষ হয়েছে, আমি 235 পাইছিলাম। এবং আমার কাছে যদিও মনে হয়েছে আমি আর একটু বেশি পাইতে পারতাম, বাট আমি মনে করছি এনাফ। সাধারণত স্টেপ টু শিখাতে যেটা হয়, এনবিএমই স্কোরের নিচে সাধারণত কারো স্কোর যায় না, সাধারণত এনবিএমই আন্ডার অ্যাসেস করে। তো আমি মনে করছি যে এটলিস্ট হবে, আমার বেসলাইন তো ঠিক আছে। স্টেপ এনবিএমই 7 যেটা হয়েছিল, আমি চাইছিলাম আপনার ইউআল শেষ করে দিতে, বাট আমি এনবিএমই 7 আমি কিন্তু একটা ফ্রি এনবিএমই 7 এর সাবস্ক্রিপশন পাইছিলাম, যেটা ওই যে করোনা ভাইরাসের কারণে আপনার এনবিএমই দিছিল, যেটা আমি স্টেপ 1 প্রিপারেশনের সময় একটা ফ্রি এনবিএমই পাইছিলাম। ওইটা একটা টেকনিক্যাল ম্যানেজমেন্টের ইস্যু ছিল, আমাকে একটা ভাউচার দিয়ে দিয়েছে কিভাবে। আমি স্টেপ টু শিখে তো একটা ফ্রি এনবিএমই পাইছি, কাজে এই দিক দিয়ে আমি লাকি আর কি। আর তো এনবিএমই 7 আমি দিছিলাম আপনার 1800টা কোয়েশ্চেন শেষ করে, এনবিএমই 6 দিছিলাম প্রায় 2000 থেকে 2100টা মতো কোয়েশ্চেন শেষ করে আমি এনবিএমই 7 দিছিলাম। এবং এনবিএমই 7 আমার স্কোর একটু ড্রপ করছিল আপনার। এনবিএমই 6 এ আমি 239 বলছিলাম, যে আসলে 239 পাইছি, আর এনবিএমই 7 এ পাইছি 235। আর বাকি যে তিনটা অ্যাসেসমেন্ট রইলো, এনবিএমই 8, ইডব্লিউএস 1 এন্ড 2, এরপর আমি দিছি ইডব্লিউএস 1। এটা আমি যখন ইউআর প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছিল, পরীক্ষার 1 মাস আগে দিছিলাম, 255 পেয়েছিলাম। এবং ইউডব্লিউএস 1টা আসলে জাস্ট হ্যাঁ ভালো একটা অ্যাসেসমেন্ট। স্টেপ 1 এর ইউডব্লিউএস 1 এর চেয়ে অনেক ভালো, বাট তারপর আমার কাছে মনে হয় না এটা খুবই আসলে রিলায়েবল কিছু। সবচেয়ে যেটা রিলায়েবল মনে হয়েছে সেটা হচ্ছে লাস্টের দুইটা, এনবিএমই 8 এবং ইডব্লিউএস 2। এবং এই দুইটা পরীক্ষা দিছিলাম আমি লাস্ট উইকে আর কি। একটা দিছিলাম পরীক্ষার 7 দিন আগে, আর একটা দিছিলাম পরীক্ষার 3 দিন আগে। ইডব্লিউএস 2 তে আমার স্কোর আসছিল 262, আর এনবিএমই 8 এ আসছিল 257, এবং আমার আলটিমেট স্কোর যেটা 257 একদম এক্স্যাক্টলি আপনার এনবিএমই 8 কে মিমিক করছে। তো একটা ট্রেন্ড দেখেন, আমি যে সবাইকে যেটা বলছিলাম ফার্স্ট টেক হোম মেসেজ, যেটা প্রতিদিন কিছু পড়াশোনা করতে হবে, এবং লাস্টের দিকে দেখেন আমি একসাথে কিন্তু কয়টা লাস্টের 1 মাসে আমি প্রায় 4টা অ্যাসেসমেন্ট দিছি, প্রায় আরো অনেক, আর সাথে তো অন্য পড়াশোনা আছে। আপনাকে এই ট্রেন্ডটা কিন্তু সবাইকে মেনটেন করতে হবে, মাস্ট। আমি কখনোই বলি না যে আমাকে ফলো করেন কিংবা অমুককে ফলো করেন, বাট এই ট্রেন্ডটা মেনটেন করা লাগবে। আপনি যদি প্রতিদিন কিছু না পড়েন, আপনার ফ্লোটা চলে যাবে। আর আপনি যদি লাস্টের দিকে একদম পরীক্ষার কাছাকাছি এসে যদি পড়াশোনাটা অনেক না বাড়ায় দেন, তাহলে কিন্তু আপনার একটা সমস্যা আছে। কারণ আমি যখন এতগুলো অ্যাসেসমেন্ট একসাথে দিয়েছি, 3-4টা অ্যাসেসমেন্ট, দেখা যাচ্ছে আমার সবকিছুতে আমার একটা কমন মিস্টেক হচ্ছে, আমি এক জায়গাতেই মিস্টেক করতেছি। এরকম আপনার সাথেও হবে, আপনি তখন বুঝে যাবেন আপনার উইকনেসটা এই দিকে, তখন কিন্তু আপনার বেনিফিট হবে, আপনি এটাতে কাজ করতে পারবেন। এবং এর সাথে অনেকগুলো অ্যাসেসমেন্ট দিয়ে দিলে যেটা হয়, পরীক্ষার যে এক্সাম ফিয়ারনেস যেটা থাকে এটা চলে যায়, এবং আপনার মাঝে একটা আনসার করে একটা ফ্লো থাকে। আপনি কোশ্চেন দেখলেই বুঝে মনে হবে এই এটা আনসার হতে পারে, কিংবা আনসার চয়েস দেখার আগে মনে হবে যে এই আনসার চয়েস গুলা থাকবে। এই ফিলিংসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ফিলিংসটা যদি না আসে, তাহলে কিন্তু পরীক্ষার এক্সাম হলে গিয়ে আনসার করা টাফ। আমার সবাইকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয়, আমরা যারা আছি সবাই 260 এর উপর পাবো, কোনো কথাই নেই, সবাই 260 এর উপর পাবো যদি 24 ঘন্টা আনসার করার সময় থাকতো। বাট আপনাকে আনসার করতে হয় মাত্র 9 ঘন্টার ভিতর সবকিছু, এবং এটাই টাফ। এবং যদি অ্যাসেসমেন্ট গুলো লাস্টের দিকে তা ব্যাক টু ব্যাক না দেন, তাহলে কিন্তু এটা ম্যানেজ করা কঠিন হয়। তো আশা করি ভাই আনসার পাইছেন। অলরাইট, থ্যাংক ইউ দেলোয়ার, অনেক ডিটেইলস এক্সপেরিয়েন্স শেয়ার করছো, ঠিক আছে, অনেক ডিটেইলস এবং অনেক ইম্পর্টেন্ট মেসেজ আছে এখানে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় ইউএসএমএল এর একটা বড় ব্যাপার হলো যে ডিউরিং প্রিপারেশন এই অ্যাডভাইস গুলো শুনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারাটা সবচেয়ে বড় ডিফিকাল্ট। মানে আমরা সবসময় আমাদের নিজেদের ভেতরে যে টেম্পটেশন সেটাকে ফলো করি, ঠিক আছে।
তা দেলোয়ারের কাছ থেকে আমরা খুব ডিটেলস, আমরা অনেকের কাছ অনেক কোশ্চেন পাচ্ছি হয়তো বা চ্যাট বক্সে। আমি কোশ্চেন সেশনটা আমার এক্সপেরিয়েন্সে পরে আমরা শেষের দিকে রাখবো। সো যদি কারো কোশ্চেনের অ্যান্সার না দিয়ে থাকে দেলোয়ার, অথবা আমি না দিয়ে থাকি, সেটার জন্য দুঃখিত, আপাতত দুঃখিত, বাট আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দিব এই আর কি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমার এক্সপেরিয়েন্স আমি শুরু করতে যাব প্রিপারেশন থেকে। প্রিপারেটরি ফেজ যেটা আমি স্টেপ অন দিছি আসলে অনেক আগে, সেটা হলো সেই 2017। তারপরে ফর সাম রিজন আমি ডিসিশন নিছি যে ওয়েল আমি ইউএসএমএল কন্টিনিউ করবো না। তো ইউএসএমএল যদি কন্টিনিউ না করি তাহলে তো সিকে দেওয়ার প্রশ্নই ওঠে না। তো আমার ইউএসএমএল স্টেপ ওয়ানে স্কোর আসছিল 242। এরপরও ফর সাম রিজন এটা যদি সবার জন্য ইম্পর্টেন্ট হতো তাহলে আমি বলতাম কেন আমি ডিসকন্টিনিউ করার ডিসিশন নিছি। তারপরে আমি অনেকদিন পর আবার ডিসিশন নিলাম যে না আমি ইউএসএমএল কন্টিনিউ করবো। এই ডিসিশন নেওয়ার সাথে সাথে যেটা দেখলাম যে আমার এখন অনেক সময় চলে গেছে, সময় নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি কাজগুলো এভাবে করি, ওয়ান আফটার ওয়ান করি, তাহলে আমার জিনিসগুলো অ্যাচিভ করতে অনেক লম্বা সময় লেগে যাবে। আমি যেটা প্ল্যান করলাম যে ওয়েল আমি তাহলে রিসার্চে জয়েন করি, রিসার্চ করব পাশাপাশি, এবং আর আমার সার্জারিতে ক্যারিয়ার করাটা ইচ্ছা, এটা সবাই জানে। তো সার্জারিতে ক্যারিয়ার করতে হলে একটু রিসার্চ দেখানো লাগে, একটু ডেডিকেশন দেখানো লাগে আর কি ওদেরকে। তো আমি তখন প্ল্যান করলাম যে ওয়েল আমি রিসার্চে জয়েন করি, ইউএসএ তে যাই, তারপরে রিসার্চের পাশাপাশি স্টেপ টু সিকের প্রিপারেশন নিব। তো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটা করবো, কিন্তু যখন রিসার্চে জয়েন করলাম দেখলাম এটা অনেক বড় স্ট্রাগল, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ তখন আমাকে সামহাও সম্ভব হয়নি পড়াশোনা করা। তো তখন যেটা মনে মনে ভাবতাম যে ওকে, এভাবে হবে না, আমি এই প্রজেক্টটা শেষ করি, এই প্রজেক্টটা শেষ করে তারপরে পড়তে বসবো। একটা প্রজেক্ট শেষ হয় আরেকটা প্রজেক্ট দেয়, একটা কাজ শেষ হয় আরেকটা কাজ দেয়, এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন চলে যায়। দেখলাম যে আমার তো পড়াই হচ্ছে না, আমি পড়াই শুরু করতেছি না। ঠিক এই সময়গুলোতে আমি আর কি রিয়েলিটিটা বুঝে ফেললাম যে দিস ইজ মাই লাইফ, আমার লাইফটা এরকমই হবে। সবার সব রকম প্ল্যান মতন যায় না। আমি যেভাবে চাচ্ছি যে সবকিছু বন্ধ করে একদম টানা ইউএসএমএল পড়বো, অথবা ল্যাবের প্রেশার একদম কমে যাবে, আমি টানা ইউএসএমএল পড়বো, মেবি সেটা হবে না। বরং আমি যে মিস্টেকটা করতেছি, সেই মিস্টেকটা হলো যে আমি একেবারে ইউএসএমএল পড়তেছি না। অর্থাৎ দেলোয়ার প্রথমেই যে আমাদেরকে একটা টেক হোম মেসেজ দিছে, 5টা করে কোশ্চেন হলো করেন। তখন আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, লাস্ট 1 বছর যে আমি কিছুই পড়লাম না, 1 বছরে 365 দিনে যদি আমি 2টা করে কোশ্চেন করতাম, 365 দিনে যদি আমি 10টা করে কোশ্চেন করতাম, 5টা করে কোশ্চেন করতাম, তাহলে তো আমার অনেক কিছু হইতো। তো এই যে একটা রিয়ালাইজেশন, এই রিয়ালাইজেশনের পরে আমি ফার্স্ট শুরু করলাম পড়াশোনা করা, এবং আমি আমার মেন্টর যে, উনার সাথে কথা বললাম যে এরকম অবস্থা, আমাদের পড়াশোনা হচ্ছে না। তখন উনি আমাকে কয়েকটা টিপস দিল। তো টিপস এর মধ্যে একটা হলো পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। তো উনি তো নিউরোসার্জন, উনি এই কথাটা নিউরোসার্জারিতে বুঝাইছে যে নিউরোসার্জারিতে একটা কথা আছে যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। আচ্ছা সবাই যারা আপনারা জয়েন করছেন, আপনারা যদি মিউট করেন তাহলে মনে হয় ভালো হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা মিনিমাইজ হবে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমি মিনিমাইজ করার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো একটু মিউট করে রাখতে। তা উনি আমাকে একটা কথা বললো যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। তুমি মেবি পারফেক্ট চাচ্ছ, প্রিপারেশনটা খুব পারফেক্ট হবে, পারফেক্টলি একটা এনভায়রনমেন্টে পড়তে বসবা, এটা হবে না, জাস্ট কন্টিনিউ করো। আরেকটা কথা বললো উনি যে প্রতিদিন কিছু কিছু পড়া। আরেকটা কথা বললো যে যে কাজটা আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দিনটা শুরু করা সেটা দিয়ে। যেমন আমার জন্য ইউএসএমএল এটা খুবই ইম্পর্টেন্ট, সো তুমি ফার্স্টে 2 ঘন্টা ইউএসএমএল পড়ো, তারপরে ল্যাবের কাজ করো। তারপর আরেকটা কথা বললো যে সেটা হলো কোন একজনের সাথে হুকড আপ হও, যে তার সাথে তুমি কমিউনিকেটেড থাকবা, তার সাথে তুমি কমিটেড থাকবা, তার সাথে তাকে তুমি রিপোর্ট করবা যে হেই, এটা আমার টার্গেট ছিল, আমি আজকে এটা করছি, ঠিক আছে? লাস্ট 1 সপ্তাহ আমার এই টার্গেট ছিল। অর্থাৎ নিজে নিজে টার্গেট নিয়ে নিজে নিজে এগুলো করব এরকম না, আরেকজনের সাথে কমিউনিকেশন করা, যাকে আমি রেগুলার আপডেট দিব যে ওয়েল আমি প্রতিদিন এরকম আমার টার্গেট, এটা আমি হবে, এরকম আমি পড়তেছি, এটা আমি করতে পারি নাই, আচ্ছা আজকে পারি নাই কালকে করব। অর্থাৎ এটা হিউম্যান ব্রেন একটা সার্কিট তৈরি করে, লাইক অ্যাক্টিভ রাখে। কিন্তু মানুষ যখন একা একা কোনো ডিসিশন নেয়, একা একা কোনো প্ল্যান করে, ঠিক আছে? আচ্ছা তাসনিম আপু নামে একজন আছেন, আপনি একটু কষ্ট করে মিউট করবেন এটা, কারণ আমার এটা স্পিকার ভিউ দেওয়া, আই ডোন্ট নো হোয়াই আপনার এটাকে স্পিকার ভিউ দেখাচ্ছে। অলরাইট, সেটা কোনো ব্যাপার না। তা পরে যেটা করলাম যে অনেকদিন পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে পড়া শুরু করি। তো পড়তে পড়তে যেটা মনে হলো যে আবার সেই একই ভূত পেয়ে বসলো যে পারফেকশন, সব পড়বো, সব
অনেক কোশ্চেন ব্যাংক করবো, অনেক বই পড়বো, হ্যান ত্যান, এটা নিয়ে আবার শুরু করলাম। পরে at some point আবার রিয়েলাইজেশন হলো যে না, সম্ভব না। আসলেই ওয়ার্ল্ডটা এত ভাস্ট এবং ওয়ার্ল্ডে এত এত জিনিস চিন্তা করার বিষয় আছে যে আপনি অন্যান্য ম্যাটেরিয়াল নিলে আপনার ওই চিন্তার ফোকাসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? একটা ফোকাস থিংকিং দরকার, একটা ফোকাস থিংকিং প্যাটার্ন দরকার, একটা জিনিসটা ফিল করা দরকার। ওয়ার্ল্ডটা ফ্রম হার্ট পড়া দরকার। ঠিক আছে? তো আমরা যখন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি, অমুকে এমবস করছে, তমুকে এই আলাদা একটা কোশ্চেন ব্যাংক করছে, অমুকে ইওয়ার্ল্ড স্টেপ 3 ইওয়ার্ল্ড দেখছে, ব্লা ব্লা, এগুলো আমাদেরকে কাইন্ড অফ বায়াস করে ফেলে। হাই স্কোরারদের যে কোনো রিকমেন্ডেশন আমাদেরকে বায়াস করে ফেলে। বাট আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যতটুকু সময় দিতে পারতেছেন, আপনার পক্ষে কি সম্ভব কিনা এতগুলো ম্যাটেরিয়াল কভার আপ করা। ঠিক আছে? তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আমি যে পরিমাণ সময় প্রতিদিন দিতে পারতেছি এটাতে পসিবল না এতগুলো ম্যাটেরিয়াল কভার করা। কোনদিনই ওই পরীক্ষার শেষ হবে না। তখন পড়া শুরু করলাম, ওয়ার্ল্ড দিয়ে পড়া শুরু করলাম। তখন একটা জিনিস ফিল হতো যে আচ্ছা আমি কি নোট নিবো কিনা? অথবা একটা ওয়ার্ল্ড নোট পাওয়া যায় স্টেপ টু সিক এর জন্য, আপনারা জানেন এটা। ওয়ার্ল্ড নোট গুলোকে একসাথে করছে 1000 পেজের মতন একটা ব্যাপার হইছে। দিস ইজ ভেরি হেল্পফুল। বাট একটু একটু এখানে একটু বলে রাখা ভালো যে এটার ইউজ স্টেপ 1 এর ফার্স্ট এড এর মতন না। অর্থাৎ ইউএসএমএল স্টেপ 1 এ অনেক কিছু একদম চাক্কা কোশ্চেন আসে। ঠিক আছে? সরাসরি জিজ্ঞেস করে, সরাসরি আনসার। সরাসরি মেকানিজম, সরাসরি প্যাথোজেনেসিস, সরাসরি কোন জিন, কোন প্রোটিন, কোন অ্যান্টিবডি, কি ট্রিটমেন্ট, কি সাইড ইফেক্ট, সরাসরি কোশ্চেন করে এই স্টেপ 1 এ। অনেক থাকে এরকম। তো স্টেপ 2 তে আমার কাছে মনে হয় না এরকম কোশ্চেন করে। ঠিক আছে? খুব কম। থাকবে এখানে অনেক সরাসরি কোশ্চেন থাকলেও খুব কম। তো তাই যদি হয় তাহলে আমাকে ওরকম একটা টেক্সট বুকের মতন একটা নোটকে কমপ্লিটলি মেমোরাইজ করা অথবা ওটার উপরে এমফাসিস করা মনে হয় না খুব একটা বেশি দরকার আছে। অথবা হ্যাঁ, করলে করলে ফাইন, বাট খেয়াল করতে হবে আপনার গিভেন টাইম, আপনার রেশিওটা যেন ঠিক থাকে। আপনি যেন সবসময় ওয়ার্ল্ড এর যে এটা কেস বেস স্টাডি সেটার উপরে বেশি এমফাসিস করতেছেন। দিস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো তখন আমি পড়া শুরু করলাম। পড়তে, পড়তে ওয়ার্ল্ড মোটামুটি শেষের দিকে। তখন চিন্তা করলাম যে আচ্ছা একটা পরীক্ষা দিয়ে ফেলি। ঠিক আছে? তো তখন আবার সাহিল ভাইয়ের আমাদের এই রচেস্টারে আসার কথা। আমি সাহিল ভাইরে বলতেছি, "ভাই আপনি আসার আগে পরীক্ষা দিয়ে ফেলবো, পরে ২ জন চিল করব।" তো পরে যেটা করলাম যে আ স্টেপ কি বলে ইওয়াল সেলফ অ্যাসেসমেন্ট 1 দিলাম। ইওয়াল সেলফ অ্যাসেসমেন্ট 1 দেওয়ার পরে দেখলাম যে আমার স্কোর আসলো 251। তা 251 এ তো অ্যাকচুয়ালি আমার যদি এটা মাইনাস হয় ১০, ১২, ১৫ তো মাইনাস হতে পারে। সেটা 240 নিচে চলে যাবে। তো আমি অ্যাকচুয়ালি এটা রিস্কটা নিতে চাইনি যে আমার স্কোর 240 নিচে যাবে। ঠিক আছে? আমি এইম করি নাই যে আমাকে 260, 270 পেতে হবে, এরকম এইম ছিল না। বাট আমি মেক সিউর করতে চাইছি যে আমার স্কোর যেন ড্রপ না হয়। ঠিক আছে? আ কারণ আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট মনে হইছে, আর ওই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে পারফেকশন ইস দ্য এনিমি অফ গুড। কারণ আমরা অনেক সময় পারফেক্ট হওয়ার জন্য অনেক ডিলে করি। যে হ্যাঁ, সুপার নাইস একটা স্কোর করব সেটার জন্য ডিলে করি। বাট আই থিংক ইউএসএমএল তে এই ফিলিংটা একটা কনস্ট্যান্ট একটা ফিলিং। এটা একটা ইউনিভার্সাল ফিলিং। সবসময় মনে হবে ইনকমপ্লিট, সবসময় মনে হবে ইমপারফেক্ট, ভালোভাবে হচ্ছে না। সবসময় একটা ভয় কাজ করবে। বাট আমার কাছে কেন যেন মনে হয় এই ফিলিংস গুলো থাকা অবস্থাতে আমরা পরীক্ষার ব্যাপারে প্রিপেয়ার হয়ে যাই। সো এক্সাম দেয়াটা একটা মাইন্ডসেটের ব্যাপার। আপনার ডিসিশনের ব্যাপার যে হ্যাঁ, আমি ওই সময় এক্সামটা দিয়ে দিব এবং এভাবে আমি মুভ করব এবং এক্সামটা আমি দিবই। ঠিক আছে? দেন আমার কাছে কিছু আ টুল টুলস থাকবে যে টুলস গুলো আমাকে আরকি ড্যামেজ প্রিভেনশন করবে। কারণ আপনি এরকম মুভমেন্ট এত অ্যাগ্রেসিভ খেলে যদি আউট হয়ে যান তাহলে তো সমস্যা। রাইট? তাই এরকম তো হওয়া যাবে না। যে ফেল করে বসলেন অথবা স্কোর খারাপ করে বসলেন। তো সেটার জন্য হলো অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি ওই যে অ্যাগ্রেসিভনেস টা দেখাবেন যে এনি হাউ আমি পরীক্ষা দিয়ে দিব। এই টাইমের মধ্যে আমি এটা শেষ করব। যেরকম ভাবে শেষ হোক। তারপর আমি পরীক্ষা দিয়ে দিব, অ্যাসেসমেন্ট দিয়ে দিব। বাট ওই পরীক্ষা দিয়ে দেবার আগে থাকবে কি? অ্যাসেসমেন্ট দিয়ে দিব। অ্যাসেসমেন্ট দিব দেন পরীক্ষা দিব। ঠিক আছে? তাহলে এটা আপনাকে আই থিংক সেভ করবে। তো আমি তো ১ম এ এটা করলাম। দেখলাম যে ওয়েল হলো না সামহাউ। যে 251 এর পরে এখন পরীক্ষা দেওয়াটা ঠিক হবে না। তখন আমি শাট ডাউন করলাম যে না, এখন পরীক্ষা দিব না। পরীক্ষাটা আরেকটু পরে দেই। সেকেন্ড টাইম যখন আমি আবার পড়া শুরু করলাম, অর্থাৎ ১ম বারই আমার ওয়ার্ল্ড শেষ হয় নাই পুরোপুরি। তো এখন আমি চেষ্টা করলাম আমার রিমেইনিং কোয়েশ্চেন গুলো শেষ করব এবং ওয়ার্ল্ড আমি সেকেন্ড রান করব। তো তখন আমি খুব ফ্যান্টাস্টিক একটা জিনিস আবিষ্কার করলাম যে এই পড়াটা আমাকে, আমি মনে করি আমাকে হ্যাপি রাখছে। ঠিক আছে? কারণ ইউএসএমএল পড়ার মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার হলো হ্যাপি থাকা। আরেকটা ব্যাপার হলো পড়াশোনার এফিসিয়েন্সি বাড়ানো। কারণ দেখেন এফিসিয়েন্সিটা অনেক বড় ব্যাপার। আমরা সবাই ডিউরেশন এর উপরে এমফাসিস করি যে কে কত ঘন্টা পড়তেছে, আমি ১২ ঘন্টা পড়তে পারতেছি না। এটা নিয়ে আমরা অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কিন্তু আমরা কখনো এফিসিয়েন্সির উপরে ফোকাস করি না যে আমার এফিসিয়েন্সিটা কিভাবে বাড়ানো যেতে পারে। তো
সেকেন্ড টাইম পড়তে যে আমি যে জিনিসটা আবিষ্কার করলাম সেই জিনিসটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমি অলরেডি অনেকের সাথে শেয়ার করছি, এটা আমি এখানে শেয়ার করতে চাই এবং এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি এপ্লাই করতে চাই। আমার নেক্সট যে আমি একটা, আপনারা সবাই জানেন হয়তোবা, না জানলে বলতেছি, আমি একটা USMLE স্টেপ টু সিক এর প্রিপারেশন এর অনলাইন ব্যাচ শুরু করব, অনলাইন কোর্স শুরু করব, সেখানে আমি এটা এপ্লাই করতে চাই। তা সেই কনসেপ্টটা কি ছিল এবং সেটা আমাকে কিভাবে হ্যাপি করছে, এবং আপনি শুনলে অবাক হবেন, সাহিল ভাই দেখছে আমাকে যে লাইক আমি একদিনও ছুটি নেইনি আমার ল্যাব থেকে। ঠিক আছে? যে আমি এই জব মেইনটেইন করে আমার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হয়েছে এবং খুব হ্যাপিলি নাইসলি সেটা ডুয়েবল ছিল। সেটা কি? সেটা হলো প্রবলেম বেসড স্টাডি, কেস বেসড স্টাডি। অর্থাৎ আমি একটা ব্লক টাইম মোডে দিতাম। টাইম মোডে দেওয়ার পরে আমি যেটা করতাম যে দেখি না আমি আমার রেসিডুয়াল নলেজ থেকে কি পারি। দেখি না কোন জিনিসটা সেন্স মেক করে। কারণ আমরা এখানে সবাই ডক্টর, রাইট? সবাই ডক্টর, একটা পেশেন্ট হার্ট ফেইলিউর নিয়ে আসছে, তার বেসাল ক্র্যাকলস আছে, সো ফিউরোসামেট দিব। এটা তো সবাই জানে। অথবা একটা ডায়াগনোসিস জিজ্ঞেস করতেছে, বুঝাই যাচ্ছে এটা অ্যাওর্টিক স্টেনোসিস, বুঝাই যাচ্ছে এটা এমআই, বুঝাই যাচ্ছে এটা ডিকম্পেনসেটেড হার্ট ফেইলিউর। সো কিছু জিনিস তো আমরা পারি। এই জিনিসটা আমরা মানতে পারি না কেন? যে হ্যাঁ, আমরা কিছু জিনিস অন্তত পারি। এই জিনিসটা কিন্তু আপনারা সবাই বিশ্বাস করেন যে আপনারা কিন্তু কিছু জিনিস না, অনেক কিছু পারেন। ঠিক আছে? তা যখনই আমরা পড়ি, আমরা পড়ার সময় কি মাইন্ডসেট নিয়ে পড়ি সেটা বলি সবাইকে। দেখেন, মাইন্ড খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে? কারণ আপনি খুব আনহ্যাপিলি 260 পাওয়ার চেয়ে মনে হয় হ্যাপিলি 250 পাওয়া বেটার, রাইট? হ্যাপি থাকা দরকার। কারণ হ্যাপি থাকলে আদার প্রোডাক্টিভিটি গুলো ঠিক থাকে। সবকিছু ঠিক থাকে। বা আনহ্যাপি মাইন্ড অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, ডিলে করে ফেলতে পারে, অনেক কিছু করতে পারে। তা একটা জিনিস খেয়াল করে দেখেন। কারণ বা সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে মানে প্রিপারেশন এর সময় এই লাইফটাকে তো হেল বানানোর কোনো দরকার নেই। সো আমি সবাইকে বলব যে দেখেন, আপনারা সবাই না অনেক কিছু পারেন। এই কথাটা কেন বিশ্বাস করেন না? সিজোফ্রেনিয়ার পেশেন্টকে কি ড্রাগ দেবে? অ্যান্টিসাইকোটিক দিবে, সবাই পারে এটা। তো এরকম তো অনেক কিছুই পারে নাকি? ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক দিবে। কে না পারে? তা আমরা না এরকম অনেক কিছু পারি। এটা সত্যি কথা। তা আমরা যখন ইউএসএমএলই পড়তে যাই, আমরা সবাই চিন্তা করি একদম ভাই আমি একদম বিগিনার, আমাকে একদম শুরু থেকে পড়তে হবে। কেন শুরু থেকে পড়তে হবে? হ্যাঁ, ঠিক আছে। ইউএসএমএল এর কনটেন্ট গুলো শুরু থেকে পড়তে হবে। বাট শুরু থেকে মিনস দিস ইজ নট ট্রুলি শুরু থেকে পড়া। ঠিক আছে? কারণ আপনি অলরেডি অনেক কিছু জানেন। তো তখন আমি যেটা করতাম যে আমি প্রতিদিন সকালে একটা ব্লগ দিতাম। তা ব্লগ দেওয়ার সময় আমার খালি মাইন্ডসেট থাকতো যে আমি কি পারি না। আমার কোথায় কনফিউশন। আমি আমি কোথায় আটকে যাচ্ছি। অর্থাৎ এই এরিয়া গুলো পিক করা। কারণ আমি যখন দেখলাম যে ম্যানুয়াল পড়াশোনা করা মানে ম্যানুয়াল না, আমি যেটা বলব যে লাইক টিপিক্যাল পড়াশোনা যেটা আমরা যেটা করি, সকালবেলা বসি ওয়ার্ড নিয়ে। সারাদিন চলে যায়, ৪০ টা কোয়েশ্চেন করা হয়। এবং সারাদিন পর আমার কাছে একটা ফিলিং হয় যে সারাদিনে কতগুলা কোয়েশ্চেন করলাম, কি কনসেপ্ট ছিল, কি ছিল না ছিল সব হারায় গেছে। এবং খুব হার্ডলি আমি ৪০ টা কোয়েশ্চেন টাচ করতে পারতাম। যখন আমি উইকেন্ডে বা অন্য কোনো সময় সারাদিন পড়াশোনা করতাম, আমার কাছে মনে হতো সারাদিনে আমার ৪০ টা কোয়েশ্চেন করা হতো না। কারণ কি জানেন? কারণ তখন আমি টাইম টিউটর মোডে পড়তাম। ঠিক আছে? টাইম টিউটর মোড অর সামথিং লাইক টাইম মোডে না। মানে একটা কোয়েশ্চেন দেখতাম, এক্সপ্লেনেশন দেখতাম, আবার একটা কোয়েশ্চেন দেখতাম, এক্সপ্লেনেশন দেখতাম, আবার একটা কোয়েশ্চেন দেখতাম, এক্সপ্লেনেশন দেখতাম। তো আমার কাছে মনে হয়েছে এই স্টাডি টেকনিকটা ভালো না। ঠিক আছে? কারণ দেলোয়ার যে কথাটা বলল যে আ আপনাকে ইউএসএমএল কোয়েশ্চেন গুলো যদি এখন দেওয়া হয় আপনি অনেকগুলোর অ্যান্সার করতে পারবেন। কিন্তু ওরকম একটা সিচুয়েশন আপনি কিরকম রিঅ্যাক্ট করেন, দিস ইজ ইম্পোর্টেন্ট। আপনি টাইট একটা কন্ডিশনে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি কত ফাস্ট রিঅ্যাক্ট করতে পারেন, দিস ইজ ইম্পোর্টেন্ট। তো আমি যেটা করলাম যে আমি ওই পদ্ধতিটাকে বন্ধ করলাম। আগে যেটা ফলো করতাম। যে সারাদিন একটা ব্লক নিয়ে বসে থাকতাম। দেখা যেত দিন শেষে ৪০ টা কোয়েশ্চেন টাচ করা খুব কঠিন হতো। অথবা ৪০ টা কোয়েশ্চেন টাচ করার পরও মনে হইতো আমি মনে নাই কি করছি। আমি যেটা করা শুরু করলাম যে ১ম এ আমি একটা ব্লক ১ ঘন্টার মধ্যে দিতাম টাইম মোডে। তো এটা করে যেটা হতো আমার মনে হয় একটা ১ ঘন্টা পরে সকালের দিনের শুরুতে আমার মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট এর ফিলিং আসতো যে আমি আজকে একটা ব্লক দিছি। ঠিক আছে? আমি আজকে একটা ব্লক দিছি। তারপরে আমি যেটা করতাম ডিউরিং ব্লক আমি যে কাজটা করতাম যে কোন কোয়েশ্চেন গুলো কনফিউজ সেই কোয়েশ্চেন গুলোকে আমি মার্ক করে রাখতাম। ঠিক আছে? যে এই কোয়েশ্চেন গুলো আমি কনফিউজ সেটা আমি টোটালি আন্দাজে দাগাইছি। এটা আমি করে রাখলাম। ব্লক হওয়ার পরে আমার একটা ফিলিং হতো যে ওয়েল একটা জিনিস ডান। দেখেন আমরা যে কাজগুলো করব আপনাকে আপনার কাজের মধ্যে ডোপামিন সিক্রেশন করাতে হবে। ঠিক আছে? আপনি যদি আপনার কাজের মাধ্যমে ডোপামিন সিক্রেট না করেন আপনি কাজ করতে পারবেন না। ডোপামিন ২ টা কাজ করে আমাদেরকে, মেন্টাল প্লেজার দেয়। আর একটা হলো অ্যাওয়াকফুলনেস, আপনাকে অ্যাওয়াক রাখবে। ডোপামিন আপনাকে সজাগ রাখবে। ঠিক আছে? তা যেটা করি এটার জন্য আপনাকে আ ব্রেইন একটা রিওয়ার্ড সার্কিট তৈরি করতে হবে যে, "ওহ দিস ইস নাইস, দিস ইস গুড। ও একটা জিনিস ডান, একটা ব্লক ডান। ওকে দেখি না নেক্সট কি আছে।" বারবার রিপিটেডলি যখন আপনি আপনার ব্রেইনে এটা সাজেস্ট করবেন,
দেখবেন ব্রেন এটাকে অ্যাকসেপ্ট করে নিছে, হ্যাঁ দিস ইজ ফান, কিছু হলেও ডোপামিন আসবে। তো আমি যেটা করতাম, একটা ব্লক দেওয়ার পর একটা ফিলিং হতো ওয়েল একটা ব্লক তো অ্যাটলিস্ট ডান। এটা আগে কত ফাইট করতাম, হ্যাঁ সারাদিন চলে যেত 40টা কোশ্চেন করাতো না, 40টা কোশ্চেন ডান। তখন দেখা যেত যে আমি যখন মার্ক করতাম, মার্ক করার পরে 40টা কোশ্চেনই মার্ক করা লাগবে এরকম মানুষ মনে হয় আজকে যারা আছে এখানে একজনও নাই। যে একটা ব্লক দিছে, যেকোনো একটা জায়গা থেকে ব্লক দিছে, ধরে নিলাম এরকম একটা সিস্টেম যেটা কোনোদিন পড়ে নাই, তারপরও 40টা কোশ্চেন তার মার্ক করা লাগবে না, যে 40টাই সে আনকমন মনে হয়েছে তার কাছে, 40টাই সে কনফিউজড হয়ে দেখাইছে, এরকম হওয়ার কথা না। তা যেটা দেখা যেত সর্বোচ্চ 20টা আমাকে মার্ক করতে হতো। মার্ক করার পরে দেখতাম 20টার মানে যেগুলো রং হয়েছে ওগুলো মার্কের মধ্যেই থেকে যেত মেজরিটি। মাঝে মধ্যে একটা দুইটা হতো যে ও সিলি মিস্টেক, ও সিলি মিস্টেক, তো সিলি মিস্টেক গুলো তো মার্ক করে দেয় কিন্তু মিস্টেক। দেন আমি যেগুলো করতাম যে মার্ক এন্ড রং সেখানগুলোকে আমি আনমার্ক করে দিতাম। তাহলে এখন বলেন আমার স্ট্র্যাটিফিকেশন কয় রকম হলো? 3 রকম হতো। একটা হলো কারেক্ট অ্যান্সার, একটা হলো কনফিউজড এন্ড কারেক্ট, সেগুলো হলো মার্ক, আর একটা হলো রং অ্যান্সার। এখন আমি ফিল্টার করতাম যে শুধু রং কোশ্চেন গুলো দেখব। তখন খুব ভালোভাবে একটা কোশ্চেন নিয়ে চিন্তা করতাম যে এই কোশ্চেনটা আমি কেন রং করছি? কিভাবে ভুল হইছে? হোয়ার ইজ দ্য নলেজ গ্যাপ? সো আমি নিজেকে একটা কোশ্চেন করতাম যে হোয়ার ইজ দ্য নলেজ গ্যাপ? কোশ্চেনটাকে আমি আমার নলেজ গ্যাপের জন্য মিস করছি? নাকি আমি ক্লুটা নিতে পারি নাই? তাহলে হোয়ার ইজ দ্য নলেজ গ্যাপ এন্ড হোয়াট ওয়াজ দ্য ক্লু? কিসের জন্য আমি পারি নাই? নাকি আমি কোন সিকোয়েন্স মিস করছি যে আচ্ছা ও সেটা এটা। আমি জাস্ট এইভাবে মানে কোশ্চেন করে এক্সপ্লেনেশন গুলো মানে পড়তাম। চিন্তা করতাম যে আচ্ছা এটা আমি যেটা চুজ করছি এটা অ্যান্সার না কেন? আচ্ছা কোন সিচুয়েশনে এটা অ্যান্সার হবে? সো যখন আমি এভাবে নিজেকে কোশ্চেন করে অর্থাৎ সিনারিও, একটা সিনারিও থেকে অনেকগুলো সিনারিও বানায় পড়লাম। হ্যাঁ, ঠিক আছে এটা খুব ফ্যান্টাস্টিক কোনো পড়াশোনা হয় নাই। খুব র‍্যাপিড দেখে গেছি আমি। ঠিক আছে? এটাকে আরো একটু টাইম নিলে আরেকটু সুন্দর হতো। বাট আমি খুব র‍্যাপিডলি আমি কোনটা চুজ করছি, কেন সেটা রং হইছে আর অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট আছে সেটা নিয়েই নেক্সট লাইক সবগুলো এক্সপ্লেনেশন নিয়ে খুব বেশি পড়াশোনা করতাম না। বাট আমার কাছে মনে হতো যে হ্যাঁ, মানে জিনিসটা কাজে লাগতেছে। এভাবে রং কোয়েশ্চেন গুলো শেষ করতাম। তারপরে মার্ক কোয়েশ্চেন গুলো শেষ করতাম। আর যেগুলো সুপার কারেক্ট হইছে আরকি কনফিডেন্টলি কারেক্ট হইছে সেগুলো আমি শেষ করতাম না। তো এভাবে দেখলাম যে আমি মোটামুটি একটা ভালো স্পিডে শেষ করতে পারতেছি এবং এই কাজটা ৪ ঘন্টায় করে ফেলা যায়। ঠিক আছে? সত্যি ৪ ঘন্টায় করে ফেলা যায়। কারণ ১ ঘন্টা আপনার ব্লকে যাবে। দেন আপনি যদি ১০ টা কোয়েশ্চেন বা ২০ টা কোয়েশ্চেন ভুল করেন, সেটা পড়তে আর ২ ঘন্টা যাবে, ৩ ঘন্টা আর এ মানে এতগুলো তো অ্যাকচুয়ালি রং হয় না। আর যেটা মার্ক করছেন সেটা পড়তে আর কিছুক্ষণ। এটা পরে আরেকটা যে কাজটা করা যেত, আমি আবার একটা রিভাইজ দিতাম। ওয়েল আজকে আমি এই ব্লকে কি কোয়েশ্চেন মিস করছি? আ এই কোয়েশ্চেন, এই নলেজ গ্যাপ ছিল। 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 অথবা এই কোয়েশ্চেন এর এটা টেক হোম মেসেজ, এই কোয়েশ্চেন এটা টেক হোম মেসেজ। অর্থাৎ আমি পড়াশোনা করতাম মাল্টিপল স্টেজে এবং কোয়েশ্চেনারি এর মাধ্যমে নিজেকে এনগেজ করতাম। এটা আমাকে অবাকফুল রাখতো, এটা আমাকে এন্টারটেইন করতো এবং খুব অল্প সময় পরে জব মেইনটেইন করে আমি পরীক্ষাটা দিতে পারছি। সো এটাই আমার এক্সপেরিয়েন্স, অর্থাৎ দিস ইজ নট এ টিপিক্যাল প্রিপারেশন এক্সপেরিয়েন্স যে একদম আমি যেটা মিন করতেছি যে কোশ্চেন করো, নোট নেও, এরকম করে আসলে আমার পড়া হয় না। আমি একটু কেস বেসড স্টাডি করছি। তা কিভাবে আমি আরো একটু ইমপ্রুভ করতে পারতাম? যে কি করলে আমার এই পড়ালেখাটা আরেকটু বেটার হতো? I guess সেটা হলো টাইম। সেটা কিভাবে টাইম? যেমন আমি সবগুলো যখন পুরো ইওয়াল আমি অ্যাকচুয়ালি পুরো ইওয়াল শেষ করি নাই। ঠিক আছে? এটা জানি না কয়জন বিশ্বাস করবে, আদৌ বিশ্বাসযোগ্য কিনা। বাট দিস ইস ট্রু। আমি সম্পূর্ণ ইওয়াল শেষ করি নাই। ঠিক আছে? মানে করা সম্ভব হয় নাই। I wish আমি যদি করতে পারতাম। তা ১ নাম্বার মিস্টেক হলো আমি সম্পূর্ণ ইওয়াল শেষ করতে পারি নাই। ২ নাম্বার জিনিস হলো যে আমি এই ব্লকগুলো আমি 2nd টাইম যেটা করছি, তা তখন এটা করার পরে আমার উচিত ছিল যে 2nd টাইম আমার ৭-৮০০ কোয়েশ্চেন রং হয়ে গেছে। ঠিক আছে? তা ৭-৮০০ কোয়েশ্চেন যে রং হয়ে গেছে সেটাকে আবার রিভাইজ করা উচিত ছিল। কারণ এটা তো অনেক সময় জুড়ে আমি সেটা পড়ছি, তাই না? কিন্তু এটা আবার রিভাইজ করা হয়নি। আবার ৩-৪০০ কোয়েশ্চেন এরকম মার্ক হয়ে গেছে। সেই কোয়েশ্চেন গুলোকে আবার রিভাইজ করা উচিত ছিল। সেটা আমি করতে পারি নাই। আর আমি প্রতিদিন যে কাজটা করছি সেটা ৩ ঘন্টার মধ্যে করে ফেলছি। ৪ ঘন্টার মধ্যে করে ফেলছি। এই কাজটা আরেকটু কোয়ালিটিফুলি আরেকটু সময় নিয়ে করলে বেটার হতো। আমি যে কথাটা বললাম যে আমি মাঝে মধ্যে যেটা করতাম যে আজকে সারাদিনে কয়টা কোয়েশ্চেন মিস করলাম এই ব্লক থেকে, এটা প্রতিটা কোয়েশ্চেনের টেক হোম মেসেজ কি? সেটা আমি প্রতিদিন করতে পারি নাই। প্রতিদিন করলে ভালো হতো। আমার রিটেনশনটা অনেক বেটার হতো। এটা যেটা করা যেত, প্রতিদিনেরটা করা যেত। প্রিভিয়াস দিনে আমি কি মিস্টেক করলাম সেটা করা যেত। আরেকটা কাজ যেটা করা যেত যে পুরো কার্ডিওলজি শেষ করলাম অথবা পুরো নিউরোলজি শেষ করলাম, একটা সিস্টেম শেষ করলাম। দেন আমি এই সিস্টেম থেকে আমি কতগুলো কোয়েশ্চেন মিস করছি, কেন মিস করছি, কেন মিস্টেক হইছে, কোথায় নলেজ গ্যাপ ছিল সেটা করা যেত। সেটাও করিনি।
আর একটা কাজ করা যেত, সেটা হলো ইন জেনারেল প্রতিটা কোশ্চেনে টেক হোম মেসেজ, কারণ ই ওয়ার্ল্ডে প্রতিটা কোশ্চেনের একটা করে টেক হোম মেসেজ থাকে, সেটাতে খুব বেশি ফোকাস করা, সেটা করি নাই। এগুলো করা উচিত ছিল এই আর কি। আর স্পেশালি ইথিক্স পোর্শনটাতে আরেকটু এমফাসিস করা উচিত ছিল। ঠিক আছে? ইথিক্স আর স্কিন, একটা ব্যাপার হলো এই দুইটা জিনিসকে আমি হেট করি, কিন্তু পরীক্ষা যেয়ে দেখি মানে মেসাকার অবস্থা। স্কিন থেকে এত কোশ্চেন, ছবি যা দেখি সেখানে মনে হয় স্কিন তো এটা লাল, এটা কি দেখাবো। ঠিক আছে? বাট এখন আসেন, তারপর আমি ২টা অ্যাসেসমেন্ট দিছি। আমি অ্যাকচুয়ালি এনবিএমই দেই নাই। দেলোয়ার আমাকে অনেক রিকোয়েস্ট করছিল, ভাই এনবিএমে 8টা দেন কাইন্ডলি। আমি বলছি প্লিজ। ঠিক আছে? আর সম্ভব না, পরীক্ষার আগের দিনটা একটু 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 দম নেই পরীক্ষার আগের দিনটা। ঠিক আছে? তা আমি এনবিএমে 8 দিলে মনে হয় ভালো হতো। তো আমার ইউয়াল সেলফ অ্যাসেসমেন্ট 1 3 মাস না 4 মাস আগে পরীক্ষা, তখন আসছে 251। ইউয়াল সেলফ অ্যাসেসমেন্ট 2, ওই যে আমি বললাম, আমি একদম ডিসিশন নিয়ে নিয়েছি আমি পরীক্ষা দিয়ে দিব। এখন যদি ইউয়াল সেলফ অ্যাসেসমেন্ট 2 তে খারাপ আসতো, তাহলে আমি পরীক্ষার আগের দিন পরীক্ষা ক্যান্সেল করতাম। ঠিক আছে? ইউয়াল সেলফ অ্যাসেসমেন্ট 2 যখন দিলাম, তখন দেখলাম স্কোর আসলো 262 অর 261, কাইন্ড অফ দিস 260 ক্রস করছি। তা দ্যাট মিনস আমার রিয়েল স্কোর 240 নিচে আসবে না। ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করেন, মানে আমি যখন সেকেন্ড টাইম যে ইউয়ালটা করছি, আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। কারণ আমি ওরকম করি নাই যে পুরো ইউয়াল নোটটা শেষ করি, অথবা ইচ অ্যান্ড এভরি লাইন পড়ি, অথবা ফ্ল্যাশ কার্ড, এত কিছু এমফাসিস করি নাই। বাট আই ফিল দ্য ডিফারেন্স, আই গেট দ্য ডিফারেন্স। তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ইউএসএমএল স্টেপ টু সিকেট আসলে এরকমই পরীক্ষা, যে ডিসিশন নেওয়ার পরীক্ষা, আপনি ডিসিশন দিতে পারেন কিনা। ঠিক আছে? একদম সবকিছু যে মেমোরাইজ করে বসে থাকতে হবে এরকম না। কারণ প্রথম থেকে যদি আপনি মেমোরাইজটাকে প্রায়োরিটি দেন, তাহলে আপনি মুভ করতে পারবেন না। কারণ 3800 কোশ্চেন না অনেক। প্রথম চ্যালেঞ্জ হলো এই কোশ্চেন গুলো শেষ করা। দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। ঠিক আছে? সো আমি আমার যে অনলাইন কোর্সটা চালু করতে চাচ্ছি, সেটাতে আমার ফার্স্ট, আমি তো জানি কোনটা ফার্স্ট চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ হলো 3800 কোশ্চেনকে রিচ করতে পারা। যখন আপনি 3800 কোশ্চেনকে রিচ করতে পারবেন, তখন আপনার ভিতরে একটা ফিলিংস আসবে যে ওয়েল, এখন আমি একটা অ্যাসেসমেন্ট দিতে পারবো। যখন আপনি একটা অ্যাসেসমেন্ট দিতে পারবেন, তখন আপনার মধ্যে আপনি বুঝবেন যে ওকে, এই এরিয়াতে উইকনেস আছে, তখন ওই এরিয়াতে আপনি স্পেসিফিক পড়তে পারবেন। যখন আপনি একবার 3800 কোশ্চেন করে ফেলবেন, তখন আপনার কাছে মনে হবে আমি একবার করে ফেলছি, সেকেন্ড রানটা আমার জন্য খুবই ইজি হবে। তো আমি কিভাবে সেটা রান করাতে চাই, সেটা রান করাতে চাই নাম্বার 1 একটা পিয়ার প্রেসার। কারণ আমার নিশ্চয়ই একটা গ্রুপ হবে, অনেকগুলো মানুষ থাকবে যে হেই, দিনের তো অর্ধেক টাইম চলে গেছে, আমার তো 40টা হয় নাই। এরকম হওয়া তো সম্ভবই না। বসো প্রতিদিন সকালে একটা ব্লগ দাও, দেন একজন আরেকজনের সাথে শেয়ার করো, আমি 10টা কোশ্চেন মিস করছি, আমি 10টা কোশ্চেন মিস করছি, আমি 20টা কোশ্চেন মিস করছি, আমি এই জন্য এটা মিস করছি। তখন যেটা হবে যে একটা হেটেরোজেনাস একটা রেসপন্স পাবে। ও এরকম একটা সিনারিও, হ্যাঁ এটা দিস ইজ ইন্টারেস্টিং, ও এই কোশ্চেনটা এটার জন্য মিস করছে, দিস ইজ ইন্টারেস্টিং, আমি করব না তাহলে। ঠিক আছে? এবং এটা হবে একটা সিস্টেমের পরে, যেন না হয় আর কি, বায়াস না হয়ে যায়। তো যাই হোক, সামহাও আমি সম্পূর্ণ ডিটেলস বলতেছি না, বাট আই এম প্ল্যানিং টু ডু দিস কাইন্ড অফ থিং। আর আরেকটা ব্যাপার হলো যে এমন কোন রেসিপি অ্যাকচুয়ালি আমাদের কারো কাছে নেই যে এই রেসিপি বা এই প্রোটোকল ফলো করলে আপনি গ্যারান্টি 270 পাবেন। অ্যাকচুয়ালি 270 260 এগুলোতে যাওয়ার জন্য না, আই থিংক একটা দুইটা কোশ্চেন কারেক্ট হয়ে গেলেই হয়ে যায়। যেমন দেলোয়ার যদি হয়তো বা দুইটা কোশ্চেন একটা কোশ্চেন কারেক্ট করতো, ও 270 তে চলে যেতে পারতো, 260 এর উপরে তো ডেফিনেটলি যেত। ঠিক আছে? তা এখানে কিছুটা লাকের ব্যাপার আছে। তা আমি যেটা বিলিভ করি যে বি গুড ফার্স্ট, পারফেক্ট পরে। ঠিক আছে? আগে পরীক্ষাগুলো শেষ হোক, পরীক্ষা শেষ করি, অথবা আগে 3800 কোশ্চেনটাকে আমরা রিচ করি, আগে একটা অ্যাসেসমেন্ট দিই, তারপরে আমরা আস্তে 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 গ্রাজুয়ালি ইমপ্রুভ করব। ঠিক আছে? সো এটাই আমার এক্সপেরিয়েন্স ছিল। এখন আমরা যে কাজটা করব, আমরা কোশ্চেন সেশনে যাব, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাহিল ভাই এখানে যেহেতু জয়েন করছে, সাহিল ভাই যদি স্টেপ টু সিক এর প্রিপারেশন ব্যাপারে দুই একটা কথা বলতেন, তারপরে আমরা কোশ্চেন সেশনে যেতাম। Awesome, thank you. জি ভাই। দেলোয়ার, থ্যাংক ইউ। তোমার সাথে কাজ করে অনেক ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগলো। তো আমি যেটা বলতে যাচ্ছি, আমি স্টেপ 2C কে তো অনেক আগে দিছি, সেটা হলো অ্যারাউন্ড 2018। আই থিঙ্ক এই 2-3 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু মাসুম, দেলোয়ার ওরা রিসেন্টলি দিছে, সো ওদের এক্সপেরিয়েন্সটা ডেফিনেটলি ইফেক্টফুল হবে। তো আমি যেটা বলতে যাচ্ছি, রিসেন্টলি না, ইভেন স্টেপ 2C কে যারা আমাকে রিচ করে কমপ্লিট করার পরে, তো আমি একটা জিনিস খেয়াল করছি যে যারা বেশি ভালো স্কোর করে, ওদের প্ল্যানটা, মানে ওরা অনেক ডিটারমাইন্ড থাকে এবং ওরা খুবই স্মার্টলি প্ল্যান করে।
আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে মানে আমরা নিজের উপর কনফিডেন্স রাখি না। লাইক আমরা মনে করি ওকে ও পারছে কিন্তু আমি কি পারবো কিনা। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক মাসুম এগুলো নিয়ে কথা বলতেছিল। তো এটা অনেক ইম্পর্টেন্ট, নিজের উপর কনফিডেন্ট রাখাটা। আরেকটা জিনিস হলো যে আমরা সবকিছু প্রোক্রাস্টিনেট করি। প্রোক্রাস্টিনেট মানে হলো যে আচ্ছা আজকে কয়টা কোশ্চেন করতেছি কিন্তু হলো না, ওকে থাক কালকে করব। কিংবা আজকে একটা প্ল্যান করলাম, এটা 50% আমি ওভারকাম করতে পারলাম না, 30-40% করলাম। তো আমাদের ঠিক আছে, আমি লিটল গোল অ্যাচিভমেন্টটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, ছোট ছোট গোল করে এগুলো অ্যাচিভ করা। কিন্তু বড় একটা গোল করলাম, আলটিমেটলি আমি অ্যাচিভ করতে পারলাম না। তো ওইটা থেকে ছোট 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 গোল সেট করে দেন ওইটা অ্যাচিভ করাটা বেটার। আর আরেকটা জিনিস আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম রিসেন্টলি। একটা সিনড্রোম আছে যেটার নাম হলো যে ডেস্টিনেশন হ্যাপিনেস সিনড্রোম। তো এইটা যেটা হয় যে আমরা সবসময় মনে করি যে আচ্ছা আমি আমার লাইফে ওই পর্যন্ত যেতে পারলে তো আমি হ্যাপি হব। দিস ইজ টোটালি রং। কারণ হলো যে হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন, হ্যাপিনেস একটা প্রসেস। হ্যাপিনেস হলো কি বলবো, ইটস এ পিস অফ মাইন্ড। তো এটা ইম্পর্টেন্ট যে আপনি মেন্টালি হেলদি থাকার জন্য আপনার লাইক কোন জিনিস আপনি একমাত্র নিজে জানেন যে মেন্টালি হেলদি থাকার জন্য আপনাকে কি করতে হবে, এন্ড ইট রিয়েলি ম্যাটার্স। আপনি যখন পড়বেন ইউ সিম্পলি ক্রেজি, ইটস গানা মানে আমি তো পাগল হয়ে গেছিলাম। ইভেন আমি এখনো মনে হয় আধা পাগল, সিন্স আমি ম্যাচে অ্যাপ্লাই করছি, তো ম্যাচ জার্নি ইন বিটুইনে আছি। কিন্তু ইয়া আমি when I remember about my CK step 1 preparation, like I'm happy that I'm done with those. তো সেটা এই জন্য মেন্টাল হেলথিনেসটা অনেক ইম্পর্টেন্ট। নিজের হ্যাপিনেসটা সবসময় প্রায়োরিটি দিবেন। যখন যেটাই প্ল্যান করেন, যেটাই পড়েন, ডেফিনেট প্ল্যান করেন। তারপর অনেক বাংলাদেশিরা রিসেন্টলি অনেক ভালো স্কোর করতেছে। দেলওয়ার অনেক ভালো স্কোর করছে, মাসুম ডেফিনেটলি গুড স্কোর। তারপর রিসেন্টলি আরেকটা মেয়ে 260 প্লাস পাইছে। অনেক বাংলাদেশি এখন 260 প্লাস পাইছে, লাইক আমি তো 5-6 জনকে চিনি। তো এবং অনেকের এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের ইউএসএম ফর বাংলাদেশি গ্রুপে আছে। তো এক্সপেরিয়েন্স গুলো পড়বেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে আমি মনে করি যে আমরা বাংলাদেশিরা সেলফ রিসার্চ করতে চাই না, নিজের রিসার্চ বেসটা ক্রিয়েট করতে চাই না। আমরা কি করি, আমরা এই ভাইকে রিচ করি, ওই আপুকে রিচ করি, আমাকে একটু হেল্প করেন। কেউ রিপ্লাই না দিলে মন খারাপ করে বসে থেকে আমাকে হেল্প করবে না, এটা নিয়ে একদিন পড়া নষ্ট হয়। সো এইটা থেকে মোর ইম্পর্টেন্ট হলো যে আপনি নিজে রিসার্চ করেন। ফেসবুকে ইউএসএমলি ফোরাম ছাড়া অনলাইনে ইউএসএমলি ফোরাম আছে, তারপর ইউএসএমলি ওল্ড ফোরাম আছে, এগুলাতে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে। ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট যারা, অনেক দেশের মানুষজন, ওদের এক্সপিরিয়েন্স আছে। সবগুলো এক্সপিরিয়েন্স পড়েন, দেন নিজে জাজ করেন নিজেকে, ওকে আমার প্রিপারেশনটা ঠিক হচ্ছে কিনা, আমার প্ল্যানিংটা ঠিক হচ্ছে কিনা। দেন বুকের কথা বলবো যে এটা আসলে আমি মানে আমি যেটা বলবো যে স্কোর পাওয়াটা এক একজনের বেসিক নলেজের উপর ডিপেন্ড করে। কারণ ইভেন আমরা লাইক মেডিকেলে পড়ে আসছি, অনেকে অনেক কম পড়েই বা অনেক কম সময় অনেকের বেসিক কনসেপশন গুলো ক্লিয়ার হয়ে যেত, আবার অনেকের হইতো না, আবার অনেকের লাইক ইভেন আমার মেমোরাইজেশন পাওয়ার আম সো ডাল, আমার কিচ্ছু মনে থাকে না। সো আমি চেষ্টা করতাম যে লাইক আমার কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে তো ওইটা দিয়ে মেমোরাইজেশনটা আর কি ওভারকাম করার চেষ্টা করতাম, ওইটা যেরকম আছে ওরকমই থাক। তো একটা ব্যাপার হলো যে তো এই জিনিসগুলো মাথায় রাখা যে আপনি নিজে কি বা আপনি নিজে কতটুকু পারেন, এই আইডিয়াটা মানে ঠিক রেখে দেন ওইটার অনুপাতে আপনার প্ল্যানগুলো সেট করা। তো আমার মনে হয় এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর আরেকটা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম, ও আচ্ছা, আমাকে ক্যান্ডিডেটরা বলছে যে অনেকে হলো কনরাড ফিশারের যে 2টা বই আছে, এমটিবি, রাইট মাসুম? জি ভাই, হ্যাঁ ওটা এখন এমটিবি। ব্যাকডেটেড ভাই আমার কাছে লাগে। ও আচ্ছা, এখন ব্যাকডেটেড, কিন্তু আমাকে জি। বলছিল একজন ও এমটিবি পড়ছিল, এবং আরেকজন বলছে যে ও স্টেপ আপ টু মেডিসিন একটা বই আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এটা অনেক, হ্যাঁ এটা আমেরিকান মেডিকেল স্কুলগুলো থেকে পড়তে বলে। তো জি, আই জি। থিংক কেউ যদি বই পড়তে চান স্টেপ আপ টু মেডিসিন পড়তে পারেন, ইট রিয়েলি হেল্পস। আর ভালো স্কোর পাওয়ার জন্য বেসিকটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনার কোনো কিছুতে যদি বেসিকে কোনো সমস্যা থাকে, দেন এই জিনিসগুলো ক্লিয়ার করেন। ইভেন ইউ আর ডান উইথ স্টেপ 1, স্টেপ 1 এর কোনো বেসিকে কোনো সমস্যা থাকলে গো ব্যাক এন্ড স্টাডি। সো ইট রিয়েলি হেল্পস। ও আরেকজন আমাকে বলছে 260 প্লাস পাইছে, যে সে হলো স্টেপ 3 ইওয়াল পুরোটা কমপ্লিট করছে। সো আমি এটা কাউকে সাজেস্ট করব না, কিন্তু আপনি যদি মনে করেন যে ওকে আই হ্যাভ টাইম, আই ক্যান ডু দ্যাট, দেন গো ফর ইট। আই ডোন্ট নো মাসুম স্টেপ 3 করছো কিনা।
না ভাই, কারণ আমি স্টেপ 2C কে কমপ্লিট করতে পারি না। হ্যাঁ, মাসুম মাসুমকে নিয়ে কিছু কথা বলা উচিত। তো মাসুম যেহেতু নিজে বলতেছিল যে আমি জব করে পড়ার টাইম পাই নাই, সো আমরা সেম ক্যাম্পাসে আছি, আমরা সেম হসপিটাল বিল্ডিং এ আমাদের অফিস, লাইক একসাথে লাঞ্চ খাই, কফি খাই। লাঞ্চ করি একসাথে। তো মাসুমকে আমি দেখলাম, হি ইজ সাচ এ হার্ড ওয়ার্কিং পারসন। ও যে বললো যে আমি পড়ার সময় পাই না, দিস ইজ লিটারালি ট্রু। কারণ আমি ওকে দেখি, ও একবার ল্যাবে কাজ করে, দেন ও রিসার্চ অনেকগুলো আছে, তারপর এট দ্য সেম টাইম ও রিসার্চ প্রজেক্ট করতেছে, তারপর বাংলাদেশে কিছু পোলাপানদেরকে নিয়ে পাবলিকেশনের চেষ্টা করতেছে। এট দি সেম টাইম ও আবার স্টেপ করতেছে, লাইক আমি পারবো না। তো এখন সবাই, আপনারা যদি মাসুমরে ফলো করতে চান যে আমি অনেক মাল্টিটাস্কার হতে পারবো, বাংলাদেশে অনেক ট্যালেন্টেড পোলাপান আছে, ইভেন মোর দেন মাসুম, আমি বলবো না পারবেন, ঠিক আছে, কিন্তু ওই যে আমরা মনে করি যে একজন এটা করছে, আমি ওটা করলে হয়তো তার মতো হয়ে যাব। তো এইটাও একটা রং কনসেপশন। তো আমরা সবাই ডিফারেন্ট, সবাই সবার মতো, কেউ Yes, কারোর মতো না। agree. তো আপনি নিজের ওনটাকে যদি একসেপ্ট করে যদি প্ল্যানটা করেন, তাহলে এটা খুব ভালো হয় যে Agree. ওকে, আমি এইটুকু করতে পারবো এবং আমার মতো করে করতে পারবো। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দ্যান ফলোইং এনি আদার পারসন। খুবই ইম্পর্টেন্ট ভাই এটা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় যেটা করতে হয়, কি বলে, অনেক সময় উইকনেসটাই না স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। রাইট। যেমন আমি যখন আর কি স্কুলে ছিলাম, তো আমি খুব ভালো মেন্টর পাইছি লাইফে। আমি অনেক ভালো মেন্টর পাইছি এবং অনেক শুভাকাঙ্ক্ষী পাইছি, এটা আমি খুব লাকি। তা আমার ম্যাথ টিচার ফার্স্ট আমার প্রবলেমটা ধরতে পারছে যে মাসুম, তোমার ইয়াতে প্রবলেম আছে, ফোকাসে প্রবলেম আছে, তুমি এক প্ল্যানে অনেকদিন থাকতে পারো না। তখন উনি একটা কথা বলে দিয়েছে, ওয়েল দিস ইজ নট এ প্রবলেম, তুমি যেটা করবা বারবার প্ল্যান করবা, আর প্ল্যান গুলোর গোল একই রকম থাকবে, ঠিক আছে? আর তুমি যেহেতু ফোকাস থাকতে পারো না, এটাও ইটস নট এ প্রবলেম, মাল্টিটাস্কের প্র্যাকটিস করবা, হয়ে যাবে। আমি আমার উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? তা আপনারও এরকম যে লাইক এক একজন এক এক দিক থেকে, সাহিল ভাই যে কথাটা বললো খুবই ইম্পর্টেন্ট, এটা এখন বুঝবেন না, এই কথার ইম্পর্টেন্স বুঝতে অনেক দিন সময় লেগে যাবে। যে আপনার ভেতরে একটা স্ট্রেংথ আছে, নিশ্চয়ই আপনার মধ্যে একটা স্ট্রেংথ আছে, আপনি সেটা নিয়ে হ্যাপি থাকেন এবং সেটা নিয়ে যেটা বেস্ট ফিট সেটা কাজ করেন। আচ্ছা, আমি এখন আমাদের মিটিং, সাহিল ভাই আপনি মাসুম, give me some more minutes. I ও want আচ্ছা, to say সরি ভাই, আমি বুঝতে পারি নাই। জি জি, go ahead. তো আর আমি যেটা বলতেছিলাম, বেশিক্ষণ টাইম নিব না। তো ওই আর কি, নিজেকে ওন করাটা ইম্পর্টেন্ট, যে আচ্ছা আমি এবং আমি নিজেকে চেঞ্জ করতে পারতেছি না, তো এইটা থেকেই আমি লাইক আমাকে ট্রাই করতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস হলো যে লাইক আমি রিসেন্টলি যে সেশন গুলো করতেছি, আমি সবগুলোতে কয়েকটা কথা বলার চেষ্টা করতেছি। সেটা হলো যে আমাকে কয়েকজন রেসিডেন্ট বলছে আর কি যে আমাদের গ্রুপটা তো কানেকশনের জন্য, আমরা বাংলাদেশিদেরকে যতটুকু পারি, যেভাবে পারি নিজের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করবো আর কি। লাইক আমি কোনো পজিশনে নাই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে যারা স্টেপস দিচ্ছে, কোনো ইনফরমেশন দেয়, তাদেরকে হেল্প করার জন্য। তো অনেক না, কয়েকজন রেসিডেন্ট আমাকে বলছে যে সব ডিরেক্টলি সবাই ওদেরকে টেক্সট করে এবং কাইন্ড অফ উইয়ার্ড কোশ্চেন জিজ্ঞাসা করে, যেরকম আমাকে একটা পার্সোনাল স্টেটমেন্টের স্যাম্পল দিবেন, কিংবা আচ্ছা আমি এটা করতেছি, এটা করতে কয় মাস লাগবে, বা আচ্ছা স্টেপ অন রেজিস্ট্রেশন করতে কি করতে হবে। তো এটা প্লিজ ডোন্ট গেট মি রং, লিসেন, আমরা সবাই সমান এখানে। তো আপনারা স্টেপ অন করতেছেন, আমার হয়তো পরীক্ষাগুলো শেষ, দ্যাটস ইট। কিন্তু এই জিনিসগুলো খুবই উইয়ার্ড। ইউ গাইস আর লাইক, যারা এগুলো করতেছে, তারা তাদের পটেনশিয়ালটা কিল করতেছে একটা নতুন কানেকশন বিল্ড আপ করার। সো এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস আমি বলবো যে ইমেল, তো ইমেল অ্যাটলিস্ট সবাই চেষ্টা করেন যে ইমেইলিং করাটা শেখা আর কি। কিছু ইউএস ইউকে ফরম্যাটে ডিফারেন্ট আছে। যেরকম আমি নর্মাল একটা জিনিস বলি, আমরা কাউকে ডিআর দিয়ে ডাকি, তো ইউএসএ তে ডিআর কালচারটা নাই। ইউএসএ তে সবাই বলে হাই ডক্টর লাস্ট নেম, অর গুড মর্নিং ডক্টর লাস্ট নেম। তো আর ফার্স্ট নেম ওরা ডাকে যারা খুবই ক্লোজ। তো এই নর্মাল জিনিসগুলো অনেক সময় লাইক আমরা বুঝি না, এবং এইগুলোর জন্য অনেক চান্স নষ্ট হয়ে যায়। তো এটা অনেক ইম্পর্টেন্ট। জাস্ট গুগল করবেন যে হাউ টু রাইট এ হাউ টু গেট এ গুড ইমেল ফরম্যাট, অর হাউ টু লার্ন প্রফেশনাল ইমেল। ইউএসএ টা শিখবেন, তাহলে খুব ভালো। ওয়ান মোর থিং, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ইটস রিয়েলি ফানি, যে কিন্তু এটা অনেক কাজে দিবে যদি আমার কথাটা মাথায় রাখেন। জাস্ট গুগল করবেন যে how to thank people in different ways. This is really really important. You have no idea এটা যে কতগুলো হেল্প করবে। তো এটা আমাকে একটা আপু বলছিল যে এইটা করো এবং এটা খুবই কাজে দিবে। এবং আপনি যাকে রিচ করবেন, যাকে রিচ আউট করবেন,
মানে ট্রাই টু বি হাম্বল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ট্রাই টু বি থ্যাঙ্কফুল। সে আপনার সাথে রুট ব্যবহার করলেও আপনি থ্যাঙ্কফুল থাকলে একটা পর্যায়ে গিয়ে সে হেল্প করবে। কারণ আমি এখানে দেখছি যে যারা রেসিডেন্সি করতেছে সবাই প্রচন্ড পরিমাণে বিজি, দে ডোন্ট হ্যাভ এনি লাইফ, দে ডোন্ট হ্যাভ এনি টাইম ফর দেয়ার কিডস এন্ড ফ্যামিলি। সো ওইখানে তারপরও কিন্তু সবাই কিন্তু সবাইকে মানে কেউ টেক্সট করলে রিপ্লাই দেয়। তো আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলবো, এটা লাস্ট, সেটা হলো যে মানে আজাইরা সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। যদি আপনি আপনার সাথে তার পার্সোনাল কোনো কানেকশন না থাকে, তাকে যদি কোনো কোশ্চেন করতে চান, আমি যেটা করি আমি সবসময় আমার স্প্যাম চেক করি। তো ইভেন আমি সবসময় সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। লিসেন, আম নাথিং, আম নো ওয়ান, কিন্তু তারপর আমাকে অনেক রিচ করে, অনেক মানুষ রিচ করে, এবং আই অলওয়েজ ট্রাই টু অ্যান্সার যেগুলো আমি জানি আর কি। তো আমার মনে হয় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং মানে এটা আমি আমার লাস্ট 2টা সেশনে বলছি। আমার ইভেন কি বলবো, অনেকদিন আগে আমাকে 2জন রেসিডেন্ট টেক্সট করছে যে সাহিল, তোমার যদি কোনো নেক্সট সেশন হয় তুমি প্লিজ এইগুলো বইলো। কারণ মেসেজে যেটা হয় যে ইরাস সিভি চায়। তো এখন যেটা হলো যে ইরাস সিভি হলো সবার মানে সব থেকে পার্সোনাল মানে থিং অ্যাপ্লিকেশনের। তো আপনি যদি কাউকে বলেন যে আপনার সিভিটা কি আমাকে একটু দিবেন, আমি একটু এটা দেখতাম। তো আমরা বাঙালিরা ইউজুয়ালি যেটা করি, দিতে তো কারোর কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো যে আমরা যেটা করি আমরা কপি করে ফেলি। ইটস নট লাইক আমি নিজে থেকে লিখি না। তো এটা সব থেকে বড় একটা প্রবলেম। তো ওই যে মানুষটা মানে একজন মানুষ আমাকে বলছে তার সিভি আরেকজন পুরোটা কমপ্লিট করছে, মানে করছে, এবং তার প্রোগ্রামে সে অ্যাপ্লাই করছে। সে যখন সিভিটা দেখছে, সে দেখছে যে তার সিভিটাই হুবহু মানে পেস্ট করা। সো এখানে কিন্তু ওই মানুষটা কিন্তু তার চান্স কিল করলো। মানে সেই মানুষটা, সেই রেসিডেন্টটা তার চাইছিল তাকে রিকমেন্ড করতে, কিন্তু সিভিটা দেখার পর লাইক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাছে গেছে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিভি দেখাইছে তাকে, এবং সে কিন্তু তাকে এখন হেল্প করবে না, কারণ ও দেখে ও পুরো অবাক হয়ে গেছে, আরে তো আমার সিভি পুরো কপি পেস্ট করে দিয়েছে। সো দিস কাইন্ড অফ থিং সবাই মাথায় রাখেন, এই জিনিসগুলো ফিউচারে সবাইকে অনেক হেল্প করবে। ওকে মাসুম, তোমার অনেক সময় নিলাম, কিন্তু না না, আমার থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, যদিও ভাইয়ার অনেক কথার অনেকগুলো পোর্শন সিকে রিলেটেড না, কিন্তু যেটা আমরা বাঙালিরা সবসময় একটা মানে মানে মিস্টেক করি, দেখেন এই কথাটা নেগেটিভ না, এই কথাটা আফসোসের, ঠিক আছে? যে আমরা কেন এরকম, যে আমরা ফিউচার নিয়ে ভাবি না। কারণ দেখা যাচ্ছে একটা ছেলে, সে মাত্র স্টেপ 1 এর প্রিপারেশন নিচ্ছে, সে এতটা টক্সিক, এতটা মানে পেইনফুল মেসেজ দিচ্ছে যে আমার তাকে ব্লক করতে হচ্ছে, রাইট? তা আমি 20 জন মানুষের সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি। আমি এটা ছাড়াও কত এমনও মানুষ আছে যার সাথে আমি থেরাপিউটিক সেশন করছি। যে সে খুব মেন্টালি আপসেট, তার খুব কষ্ট, তার মানে সে খুব ওভারওয়েলম ফিল করতেছে। তার সাথে আমি 1 ঘন্টা থেরাপিউটিক সেশন করতেছি। তা আমার তার জন্য সময় হয়, কিন্তু তাকে ব্লক করতে হয়। সো দেয়ার ইস এ রিজন ফর দ্যাট। আমি মনে করি যে কেউ যদি কারো কাছ থেকে রিপ্লাই না পায়, মানে আমি কাউকে বলব না। আমি যদি কারো কাছ থেকে রিপ্লাই না পাই টেক্সট করে, আমি ফার্স্টেই চেক করব আমি আমার মেসেজটাকে, আমি আমার অ্যাপ্রোচটাকে, যে আমার অ্যাপ্রোচে কোনো প্রবলেম ছিল কিনা, যে যেটার জন্য সে আমাকে রিপ্লাই করতেছে না। আর আরেকটা ব্যাপার হলো যে একটা রিলেশনশিপের অথবা একটা যেকোনো রিলেশনশিপের যেকোনো কানেকশনের একটা স্টেজ বলে কথা আছে, যে কোন স্টেজে আপনি কি জিজ্ঞেস করবেন, আহ, এবং কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না। একটু আই থিঙ্ক একটু একটা মানুষের টাইমলাইনে গেলে অনেক কিছু বোঝা যায়, যে তার পার্সোনালিটিটা কিরকম, সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে না। তারপরে আরেকটা ব্যাপার হলো যে লাইক এই মানুষটার কাছে কি আমাকে এটা জিজ্ঞেস করতে হবে কিনা, যে ধরেন ইউএসএমএলির ফি কত, সাহিল ভাইয়ের একটা মেসেজ দিয়ে দিই যে হেই সাহিল ভাই, স্টেপ 1 এ ফি কত। হেই সাহিল, আমাকে একজন কোশ্চেন করছে যে হেই, ইসএফএমজি আইডি কি মোবাইলে খোলা যাবে? ওয়েল, মানে হোয়াই মি? তো এরকম অনেক ব্যাপার-স্যাপার আছে। তো এগুলো যেটা হয়, সাহিল ভাই যে সবচেয়ে ইম্পোর্টেন্ট কথাটা বলছে, যে অ্যাকচুয়ালি হেল্পফুল আপনি মনে করেন না যে আপনি একা হেল্পফুল। মানে আমি এটা প্রতিটা মানুষকে বলতেছি। আমরা কিন্তু সবসময় মনে করি কি জানেন? আমি একা ভালো, পৃথিবীর সবাই খারাপ। এরকম একটা ফিলিংস হিউম্যানের মধ্যে চলে আসে অনেক সময়। আমি বড় হলে এরকম হেল্পফুল হব, আমি ওর মতন হব না, আমি এরকম হব। খুব অভিমান। লিসেন, সবাই না হেল্পফুল। সবাই হেল্প করতে চায়। কিন্তু প্রবলেম গুলো হয় যে সময় ম্যানেজ করা যায় না। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি মানে সামহাউ একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হয়ে যায়, যে এই মানুষটার বেশি হেল্প দরকার, তাকে আমি এখন হেল্প করব। এই মানুষটার হেল্প এখন দরকার না, তাকে আমি পরে হেল্প করব। আর এই কোশ্চেনটা, দিস ইজ এ উইয়ার্ড কোশ্চেন, এটা আমি অ্যান্সারই করব। সো অ্যাকচুয়ালি সেই ঘটনাটা ঘটে। তা যাই হোক, আমরা আমরা স্টেপ টু সিকে থেকে একটু ডেভিয়েটেড হয়ে গেল। দিস ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে? কারণ এটার সাথে ক্যারিয়ার রিলেটেড, এই ফিউচার কমিউনিকেশনের মানে অনেক কিছু রিলেটেড। তা আমি এখন আমাদের ইউএসএমএল স্টেপ টু সিকে এর ব্যাপারে তো বললামই, কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। এখন আমি
একটা নতুন জিনিস অ্যাড্রেস করতে চাই, যেটা যেটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা নিয়ে কমেন্ট করলে আরো সমস্যা আছে। যেটা ভাইয়া স্টেপ টু সি কে যদি আগে দিতে চাই, এটা কি কোনো সমস্যা আছে? এটার কি কোনো এক্সট্রা বেনিফিট আছে? তো লিসেন, যে যাই বলুক, আমি এটার ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা ইম্পোর্টেন্ট মনে হয়, দেখা গেছে আমি এরকমও কিছু কথা বলতে পারি যে আপনি আনহ্যাপি হয়ে যাবেন স্টেপ টু সি কে আগে দিতে গেলে। কারণ একটা মানুষকে মেন্টালি বায়াসড করে দেওয়া, করে দেওয়াটা খুব ইজি। কিন্তু আমি যেটা বলব যে আপনি যে ডিসিশনটা নিছেন, আপনার যদি ডিসিশনটা একবার ফাইনাল হয়ে থাকে, তাহলে আপনি আর কারো কাছে এই কোয়েশ্চেন করবেন না। এই কথা আর শুনবেন না। তখন আপনার ফেভারের যে কথাগুলো আছে সেগুলো, কারণ আপনি অলরেডি ডিসাইডেড। আপনি অলরেডি ডিসিশন নিয়ে ফেলছেন। এখন আর আপনার নতুন করে এগুলাকে নাড়াচাড়া করে আরো অ্যাংজাইটি বাড়ানোর দরকার নেই। বরং তখন আপনার কোশ্চেনের প্যাটার্নটা হবে ডিফারেন্ট, যে ওয়েল আমি স্টেপ টু সি কে আগে দিতে চাই। যেহেতু এটা ওরা অ্যালাউ করতেছে, তার মানে এটা দেওয়া পসিবল। এখন একটা মানুষ যদি স্টেপ টু সি কে আগে দেয়, তাকে আপনি কি সাজেস্ট করবেন? সো আপনার কোশ্চেন হবে এটা। মানে আমি সবাইকে বলতেছি যে আমাদের কোশ্চেনিং প্যাটার্নের মধ্যে প্রবলেম আছে। কারণ আপনি যেমন কোশ্চেন করবেন, অ্যান্সার তো ওরকমই পাবেন। আপনি ডিসিশন নিয়ে ফেলছেন স্টেপ টু সি কে আগে দিবেন। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই স্টেপ 1 আগে দিব নাকি স্টেপ টু সি কে আগে দিব, কোনটা দিলে আগে বেটার? এখন আমি আমার একটা পার্সোনাল ভিউ বলবো যে অবশ্যই স্টেপ 1 আগে। তখন আপনি একটু ডাউন ফিল করবেন। ভুলই করলাম নাকি? কি যে হয়? বাট হোয়াই? আপনি যদি কোশ্চেনটা অন্যভাবে করতেন, "হে ভাইয়া, আমার না স্টেপ টু সি কে দেওয়ার আগে ইচ্ছা। সো আপনি আমাকে বলেন তো যে স্টেপ 1 এর কি জিনিস আমাকে দেখা উচিত স্টেপ টু সি কে তে? যদি আমার স্টেপ 1 আগে নেওয়া থাকে, তখন আমি চিন্তা করব, হ্যাঁ, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। সো আই থিংক তোমার এই জিনিসগুলো দেখা উচিত। যদি তুমি স্টেপ টু সি আগে আগে দিতে চাও। অথবা এইভাবে কাজ করা উচিত।" সো কোয়েশ্চেন এর মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল ব্যাপার-স্যাপার আছে। তা এই অ্যাড্রেসটা নিয়ে আমরা ৩ জন আমাদের ৩ টা ভিন্ন মতামত দিব আরকি। ঠিক আছে? যে স্টেপ 1 আগে নাকি স্টেপ 2 আগে? তো মতামত আমি আগেই সবাইকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এই মতামতের উপর বেস করে নিজে ব্যাড ফিল করবেন না। ঠিক আছে? কারণ থাউজেন্ডস অফ এক্সাম্পল আছে যারা স্টেপ 2 সি কে আগে দিছে এবং ভালো স্কোর করছে। ঠিক আছে? সো এটা কোনো ব্যাপার না। তা আমি আমার পার্সোনাল মতামত দেব খুব অল্প সময়, এটার উপর বেস করে ২ মিনিট, সাহিল ভাই ২ মিনিট, দেলোয়ার ২ মিনিট। স্টেপ 1 আর স্টেপ 2 সি কে নাম্বারিং কেন করা হয়েছে? নিশ্চয়ই এখানে কোনো একটা হিন্টস আছে। আমেরিকানরা কোন সিকোয়েন্সে দেয়? আমেরিকান মেডিকেল গ্র্যাজুয়েটরা কোন সিকোয়েন্সে দেয়? স্টেপ 1, স্টেপ 2 সি কে। সো এটা আমার পার্সোনাল বিলিফ যে এটার মধ্যে কোনো একটা রিজন আছে। এখন আসেন কোনটা কিভাবে কভার করে? স্টেপ 1, স্টেপ 2 সি কে কতখানি পোরশন কভার করে? অনেক। যদি বলেন ডিরেক্ট কোশ্চেন, আমি বলবো প্রতি ব্লকে ২-৩ টা। আর যদি বলেন ডেপথ অফ নলেজ বা নলেজ কভার করা, আমি বলবো 40%, 30%। এখন আমি যদি রিভার্সলি জিজ্ঞেস করি, স্টেপ 2 সি কে স্টেপ 1 কে কত পার্সেন্ট কভার করবে? ডিফিকাল্ট। কারণ স্টেপ 1 এ স্টেপ 2 এর মতন কোশ্চেন আসছে। ১টা ২টা যদি থাকে, পুরা পরীক্ষা যদি ১টা ২টা থাকে, ঠিক আছে? তাও থাকে না। বা একদম সরাসরি ওই কনসেপ্ট থেকে সামটাইমস মনে হয়েছে ইথিক্স এর ব্যাপারগুলো এরকম থাকতে পারে যে ইথিক্সটাকে অ্যাকচুয়ালি আলাদা করাটা একটু ডিফিকাল্ট, যে কোনটা স্টেপ 2 সি কে এর ইথিক্স আর কোনটা স্টেপ 1 এর ইথিক্স, অথবা বায়োস্ট্যাট কোনটা স্টেপ 1 এর বায়োস্ট্যাট, কোনটা স্টেপ 2 এর বায়োস্ট্যাট, সেগুলোকে একটু আলাদা করা একটু ডিফিকাল্ট। বাট অ্যাগেইন বায়োস্ট্যাট সহজ দিয়ে শুরু হয় স্টেপ 1, স্টেপ 2 তে একটু ডিফিকাল্ট। সো ব্যাপারটা হলো এখন যে ঠিক আছে, আমি ওই অ্যাডভান্টেজটা নিতে চাই না, বা ওই অ্যাডভান্টেজটা ছাড়াও আমি ওকে যে স্টেপ 1 40% কভার করবে আমার স্টেপ 2 সি কে তে, আমি অ্যাডভান্সটা নিতে চাই না। হ্যাঁ, নিবেন না, কোনো সমস্যা নাই। আপনি ১ম বার দিবেন। কিন্তু যেটা মেক সিউর করতে হবে যে আপনার জানতে হবে আপনার হোলটা কোথায়। আপনার জুতায় কোথায় স্টোন, এটা আপনার বুঝতে হবে। এটা আমি বললে হবে না। যে এই জায়গাটা আমার নলেজ গ্যাপ। এই এরিয়াটা মনে হয় আমি বুঝতেছি না। এটা আমার বোঝা উচিত। সো প্রতিটা সময় নিজেকে হোয়াই কোয়েশ্চেন করে যে কেন এটা ম্যানেজমেন্ট, কেন এটা ম্যানেজমেন্ট। আর এটা একটা অ্যাসেসমেন্ট টুল। আরেকটা অ্যাসেসমেন্ট টুল হলো যে প্যাথোজেনেসিস, মেকানিজম অ্যাকশন, এইগুলোকে একটু বুঝা। যে এই ডিজিজটা প্যাথোজেনেসিস কি? এটা কেন হয়? এটা কেন হয়? ওইটা কেন হয়? এভাবে কেন কোয়েশ্চেন করে পড়লে মনে হয় না স্টেপ 2 সি কে দিতে আমার কোনো পার্সোনাল প্রবলেম নাই। বাট আমি পার্সোনালি প্রেফার করি স্টেপ 1 আগে দিব, স্টেপ 2 সি কে আগে দিব। অর্থাৎ আমাকে যদি আবারও আপনি ৫ বছর ব্যাকে নিয়ে যান, আমি তাই করব। স্টেপ 1 আগে দিব, স্টেপ 2 সি কে আগে দিব। কখনো আমার কাছে এটা আমি স্টেপ 2 সি কে আগে দিব না। সো এই ইস্যুতে সাহিল ভাই যদি কিছু বলতেন, একটু শর্ট করে ভাই, আমাদের ক্লোজ করতে হবে। ওকে মাসুম, তুমি ২ মিনিট কথা বলে তুমি আমার ১ মিনিট নিয়ে নিছো, তো আমি ১ মিনিট কথা বলি। না, আপনি একটু বলেন, সমস্যা নেই। আরে না, কারণ এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ইস্যু ভাইয়া।
তো আমি যেটা বলতে যাচ্ছি যে ডেফিনেটলি স্টেপ 2 সিকে আমি বলবো যে পরে দেওয়ার জন্য, কারণ স্টেপ 1 ইজ দ্য বেসিক ফর ইজ দ্য বেস ফাউন্ডেশন ফর স্টেপ 2 সিকে। তো লাইক আমার মনে হয় একটা বাড়ি করার আগে আমরা ফাউন্ডেশনটা ভালো করে দিয়ে দেন বাড়িটা উপরের দিকে তোলাটা ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলবো যে সিকে তে অনেকে অনেক ভালো স্কোর করে, তো আমি ডেফিনেটলি সেই ইউনিক এক্সাম্পল গুলোকে এক্সাম্পল হিসেবে জেনারেলাইজ করব না, কারণ তাদের হয়তো ক্লিনিক্যাল নলেজ অনেক ভালো থাকে বা কোনো পয়েন্টে তাদের স্টাডি কারিকুলাম হয়তো ইউএসএমএল মতো বা আমেরিকার মতো। সো ওইভাবে যদি আপনারা চিন্তা করেন যে আচ্ছা ও স্টেপ 2 সিকে দিয়ে অনেক ভালো স্কোর করছে স্টেপ 1 না দিয়ে, তো ইটস নট লাইক আমি এটাকে একদমই জেনারেলাইজ করব না। সো ওইটা জেনারেলাইজ করেন না। স্টেপ 1 হলো স্টেপ 2 এর আগে দেওয়ার নিয়ম। সো স্টেপ 1 এর বেসিক গুলো ক্লিয়ার করেন, দেন আপনি স্টেপ 2 ফাউন্ডেশন ক্রিয়েট হবে, দেন স্টেপ 2 সিকে দেন। সো দ্যাটস মাই সাজেশন। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনার প্রতি আমার একটা কোশ্চেন আছে। তবুও ধরে নিচ্ছি আমরা আমাদের কোন এক জুনিয়র অথবা কোন এক সিনিয়র অথবা কোন এক স্টুডেন্ট সেই স্টেপ 2 সিকেটা আগে দিতে চায়, স্টিল হি লাভস ক্লিনিক্যাল সায়েন্স মোর দ্যান বেসিক সায়েন্স, সেই স্টেপ 2 সিকেটা আগে দিতে চায়। আপনি তো এটা তো ওকে রাইট যে সে আগে দেখ, সমস্যা নাই, তার প্রতি আপনি কি সাজেশন দিবেন? This is my life and I'm gonna take my decision, right? আমি সবাইকে একই কথা বলি, ওকে দিস ইজ ইওর লাইফ, আপনার ডিসিশন আপনি নেবেন। আমার কাজ কি? আমার কাজ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা লার্ন করছি ওইটা আপনার একটু বলা। জি জি, আমিও সেটা বলছি যে আমি আমার ফিলিংসটা বলছি, কিন্তু আমার ইয়া হলো যে ভাই এরকম একটা মানুষ যে স্টেপ 2 সি কে আগে পড়তে যাচ্ছে, তার প্রতি আপনার অ্যাডভাইস কি যে সে জন্য পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে? লাইক স্টেপ 1 এর কোন কোন টপিকস গুলো আপনি অ্যাট লিস্ট মানে পড়তে বলবেন আর কি এই প্রিপারেশন ফেজটাতে? লিসেন, এখন আমি যদি বলি যে স্টেপ 1 এর কোন টপিক গুলো আমি পড়তে বলবো, দেন আমি ওটা বলতে গেলে ওর থেকে স্টেপ 1 দেওয়ার আগে ভালো, কারণ স্টেপ 1 এর ওই টপিক গুলো পড়ার জন্য স্টেপ 1 এর একটা ক্লিয়ার কনসেপ্ট লাগবে, যেগুলোর জন্য অনেক টাইম লাগবে। সো আলটিমেটলি কারো যদি বেসিক নলেজের সমস্যা থাকে বা আমরা তো ইউএসএমএল হ্যাবিচুয়েটেড না, আমাদের কারিকুলাম ডিফারেন্ট, তো স্টেপ 2 সি কে আগে দিতে চাইলে, এবং কেউ যদি মনে করে যে ও আচ্ছা এখন স্টেপ 1 পাস ফেল এই জন্য সি কে আগে দেই, সো এইটা একদম ভুল ডিসিশন হবে, কারণ স্টেপ 1 দিয়ে পাস করে দেন স্টেপ 1 এর নলেজ ইট উইল হেল্প ইট উইল ট্রাই টু পুশ ইওর স্টেপ 2 স্কোর টু হাই। সো স্টেপ 2 সি কে স্কোর কিন্তু এখন সিঙ্গেল জাজমেন্টাল ফ্যাক্টর হয়ে যাবে আইএমডি দের জন্য। সো এইটা মাথায় রাখা অনেক ইম্পর্টেন্ট। ওকে পাকনামি না করে স্টেপ 2 সি কে আগে দিয়েন না, আগে স্টেপ 1 দেন তারপর স্টেপ 2 সি কে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অলরাইট। না, এখানে অনেকে বলে থাকে যে কিছু টপিকস ধরেন বায়োস্ট্যাট, বাট হ্যাঁ সাহিল ভাই ঠিকই বলছে, কারণ ওই টপিকস কভার করতে আপনাকে অনেকদিন সময় লাগবে। এরকম একটা টপিকস এর লিস্ট আছে যে এই টপিকস গুলো স্টেপ 1 এ খুবই বেশি মানে হেভিলি ডিসকাস করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে, যেটা স্টেপ 2 সি কে তে অ্যাড্রেস করা হয় না। আর সাহিল ভাই যে কথাটা বললো যে বেসিক, অর্থাৎ আপনার বেসিক আছে কিনা স্টেপ 2 টাকে আগে হ্যান্ডেল করা, টোটালি ইওর ডিসিশন। তো সাহিল ভাই একটু কঠিন ভাবে বলছে, আমি একটু সহজ করে বলি, ওই নিজেকে হোয়াই কোশ্চেন গুলো করবেন, তাহলে বুঝবেন আপনার বেসিক আছে নাকি নাই, কারণ এটাও একটা পার্সোনালাইজড ফিলিং, রাইট? যেমন আপনার খিদা লাগছে নাকি লাগে নাই, সাহিল ভাই বলতে পারবেন আমার এখন খিদা লাগছে নাকি? বলা যাবে না, তাহলে এটা আমাকে ডিসিশন করতে হবে। তা অর্থাৎ আপনি নিজেকে কোশ্চেন করবেন যে এটা কেন হলো, ওইটা কেন হলো, এটা কেন ডায়াগনোসিস, এটা কেন ডায়াগনোসিস না, এই ফাইন্ডিংটা কেন, এই ইনভেস্টিগেশনে কেন এটা দেখা যাবে, কেন ক্লিনিক্যালি এটা দেখা যাবে, কেন এটা করব, কেন এটা করব না, এই ড্রাগটা কিভাবে কাজ করবে, কেন এটা সাইড ইফেক্ট, অনেকগুলো কেন জুড়ে দিবেন, বাট উইদিন লিমিট, কারণ সব কেনর অ্যান্সারটা ইম্পর্টেন্ট না। তখন আর কি আই থিঙ্ক ইয়া হবে, বাট আমি কাউকে বায়াস করব না, কারণ আমি জানি অনেকে স্টেপ 2 সি কে এর ব্যাপারে আগে ডিসিশন নিয়ে ফেলছে। দেলোয়ার, তুমি কি এখন আছো? I'm really sorry, আমি জাস্ট একটা লাইন অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। The way you explain is really nice because you are a teacher and I'm not. কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে I really have no intention to intimidate anyone. না না, সেটা তো অবশ্যই, মানে আমি এটা আগেই বলে দিছি ভাই, এটা আমাদের কারোই ইন্টেনশন না। আমি কি বলতে যাচ্ছি সেটা হলো যে I talk to a lot of people, এবং এদের মধ্যে কয়েকজন মানুষ যারা স্টেপ 2 সি কে দিছে until now সবাই রিগ্রেট করছে আগে দিয়ে। সো এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বললাম। সো এখন ইউ গাইস ইউর লাইফ ডিসাইড। আচ্ছা, সাহিল ভাই যেহেতু এই ইস্যুটা অ্যাড্রেস করছে, আমিও বলি, আমি এরকম কয়েকজনের কাছ থেকে শুনছি, বাট স্টিল এটা জাস্ট অ্যান এক্সাম্পল, এটা নিয়ে কমপ্লিট আমরা ডিসিশনে যেতে পারবো না। এক্স্যাক্টলি, আমরা যত যাই বলি, যে ডিসিশন নিয়ে নিছেন এটা বায়াসড হওয়া যাবে না, ঠিক আছে? এখন আপনাকে অ্যাড্রেস করতে হবে ওয়েল হাউ আই ক্যান ইমপ্রুভ। আরেকটা ব্যাপার হলো আপনার নিজের অ্যাসেসমেন্ট আছে, সো আপনি যেটা করবেন খুব র্যাপিড ইউয়াল শেষ করেন, অর্থাৎ যারা স্টেপ 2 সি কে আগে দিতে যাচ্ছেন খুব র্যাপিড ইউয়াল শেষ করেন, শেষ করার পর আপনি অ্যাসেসমেন্ট দেন, অ্যাসেসমেন্ট দেওয়ার পর দেখেন না কোথায় আছেন, তারপরে দেখা যাবে আর কি। এটা নিয়ে আর কি ইয়া করার লাইক খুব বেশি অ্যাংজাইটিতে যাওয়ার কিছু নাই। যদি এরকম কেউ থেকে থাকে যে হ্যাঁ ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, তারা আমাদের এই কথাগুলো থেকে হিন্টস পাবে, আর ভিডিওটা চলে যাবে ইউটিউবে। ওকে, দেলোয়ার হোসেন,
তুমি যদি কিছু বলো, জি এই ব্যাপারে ভাই তোমার আমিও same পার্সোনাল জিনিস। অপিনিয়ন কি? দুইটা কোশ্চেন এই ব্যাপারে, তোমার পার্সোনাল চয়েস কি? দুইটা না, তিনটা কোশ্চেন। পার্সোনাল চয়েস কি? 2 নাম্বার কোশ্চেন, তোমাকে যদি আমি আবার আজকে থেকে 3 বছর আগে নিয়ে যাই, 4 বছর আগে নিয়ে যাই, তুমি কি একই সিকোয়েন্সে পরীক্ষা দিবা নাকি স্টেপ 2 সিকে আগে দিয়ে স্টেপ 1 আগে দিবা? আর 3 নাম্বার কোশ্চেন হলো যে অ্যাপার্ট ফ্রম দিস 2 কোশ্চেনস, কোন একজন স্টুডেন্ট সে ডিসাইড করছে আগে স্টেপ 2 সিকে দিতে চায়, নাও হেল্প হিম। তো আমিও হাইলি ডিসকাস করবো স্টেপ টু সিকে আগে দেওয়ার ব্যাপারে। 99% স্টুডেন্ট আমরা হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টই আলাদা আলাদা ডিসিশন নেবে, বাট আমরা তো এনাফ পিপল জানি যে আমাদের স্যাম্পল নাম্বার তো এনাফ হাই যে এটাকে জেনারেলাইজ করা যাবে। 99% স্টুডেন্ট আইএমজি যারা বাংলাদেশ থেকে কিংবা সাবকন্টিনেন্ট থেকে, তাদের জন্য স্টেপ 1 আগে দেওয়া বেটার, একদম ফ্রাঙ্কলি বলা যায় আসলে এটা। আর আমাকে যদি 5 বছর আগে না হয়, অফকোর্স আমি স্টেপ 1 আগে দেবো। এটা যেটা বলছে সবাই বেসিক সায়েন্স আগে জানা লাগে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমি যদি স্টেপ 2 আগে দেই, এটা আমার স্টেপ 1 এর স্কোর বাড়াবে না, বাট আমি যদি স্টেপ 1 আগে দেই, আমার স্টেপ 2 সিকের স্কোর এটা অফকোর্স বাড়াতে হেল্প করবে। আর 3 নাম্বার যেটা, কেউ যদি ডিসিশন নিয়ে থাকেন অলরেডি, তাকে আমি বলবো দুইটা জিনিস চেক করেন। আপনি কি ডিসিশন চেঞ্জ করতে পারবেন? যদি চেঞ্জ করা থাকে, আমি হাইলি এনকারেজ করব চেঞ্জ করেন। বাট আপনি যদি চেঞ্জ করার স্টেজে না থাকেন, দেন গো অন। আপনি স্টেপ টু সিকেতে 260 পাইয়া অনেকে আনমেচ থাকে, কোনো ইন্টারভিউ পাইতেছে না। আপনার স্টেপের স্কোর অনেক ইম্পর্টেন্ট, বাট এটা সবকিছু না। কাজেই আপনি যদি এখন ব্যাক করেন, তাহলে এটা আপনার একটা উইকনেস, এবং এই উইকনেসটা কিন্তু আপনাকে হার্ম করবে আপনার স্টেপ টু সিকের স্কোরের চেয়ে বেশি। এরকম উইকনেস থাকা যাবে না। আপনি ডিসিশনে একদম ডিসিশন চেঞ্জ করার স্টেজে না থাকেন, ডিসিশন চেঞ্জ করবেন না, এটাই। অলরাইট, থ্যাংক ইউ দেলোয়ার। সো আশা করি সবার কাছে ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যদিও স্টেপ 1 এর স্কোরটা এখন কাউন্ট হচ্ছে না। ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টেপ 1 স্টেপ 2 সিকের ব্যাপারটাতে হেল্প করবে, ঠিক আছে? বাট স্টিল দেখতেই পাচ্ছেন মানুষ এক এক, মানে ওনারা দুজন খুবই ডিসকারেজ করতেছে। আমিও ডিসকারেজই করি, কিন্তু ওই দেলোয়ার এবং সাহিল ভাই যেটা বলতেছে যে অলরেডি যদি কেউ ডিসিশন নিয়ে ফেলে, এখন তো আর আপনার যদি ব্যাক করা পসিবল না হয়, তাহলে আর এসব কথা এখন শুনে লাভ নাই। ইমপ্রুভ করেন কিভাবে করা সম্ভব, ঠিক আছে? বাই দ্য ওয়ে, অ্যাপার্ট ফ্রম দিস টপিক, এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই। ওকে সাহিল ভাই এবং দেলোয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথম থেকে কোশ্চেন নিতেছি। একজন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এটা কোনো কোশ্চেন না। সালাম সালাম সালাম। ওকে, গুড গুড গুড। আচ্ছা, একজন একটা ভালো কোশ্চেন করছে যে আমরা কোথায় অ্যানোটেশন করব। এই কোশ্চেনের অ্যান্সারটা দেলোয়ার দাও। যে ইওয়ার্ল্ড এর ইম্পর্টেন্ট ইনফরমেশন বা কনসেপ্ট কি অ্যানোটেশন করা দরকার আছে কিনা, এবং যদি করতেই হয় কোথায় অ্যানোট করব? অ্যানোটেশন করার দরকার আছে। আপনি ওই জিনিসগুলো অ্যানোটেট করবেন যেটা আপনার কাছে একদম নতুন মনে হয়েছে। ওকে, ঠিক আছে? কোথায় করবে এটা? আমি প্রথমে স্টার্ট করছিলাম আপনার ওই যে আপনার গুগল নোটস যেটা আছে, আপনার সরি ইওয়ার্ল্ড এর নোটস যেটা আছে, ওইটা আমি প্রিন্ট করে নিছিলাম, ওইখানে নোট করতাম। পরে আমি যেটা করছি, আমার টাইপিং এর স্পিড ভালো, আমি গুগল ডক্সে চলে গেছি। ওকে, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, এক্সিলেন্ট। সাহিল ভাই, আপনি এখানে কিছু বলবেন এই অ্যানোটেশনের ব্যাপারটাতে? আমি যেটা অনেক বছর আগে করছি, সেটা হলো যে অল ইউর যে নোটটা ছিল ওটা আমি পুরোটা প্রিন্ট আউট করে ফেলছিলাম। আর আমার সাথে হলো স্টেপ আপ টু মেডিসিন ছিল। তো আমি স্টেপ আপ টু মেডিসিন থেকেও কিছু নোট করছি অল ইউর নোটে, ওইখানে পেজও অ্যাড করা যায়। আর কিছু নোট ইউর থেকেও করছি। আরেকটা ইম্পর্টেন্ট, অল ইউর নোট যারা পড়েন, আমি সবাইকে বলবো যে অনেক সময় কিন্তু টাইপো থাকে, ভুল থাকে, বা একটু আলাদা থাকতে পারে, আপডেটেড থাকে না। হ্যাঁ, এই জিনিসটা প্লিজ ইওয়ার্ল্ডের সাথে চেক করে নেবেন, সো ইউ নো যে মাঝখানে যাতে কোনো ঝামেলা না হয়। জি জি। আচ্ছা, এই ব্যাপারে আমার যেটা প্রশ্ন, যে নোট নিতেই হবে এরকম কোনো কথা নাই। আর মানে এটা সাবজেক্টিভ, ঠিক আছে? টোটালি সাবজেক্টিভ। বাট কেউ যদি, ওই যে বললাম সাবজেক্টিভ এই জন্য যে আপনি নোট না নিলে আপনার ভিতরে এনজাইটি হয়, ওসিডি হয়, ঠিক আছে? তাহলে তো আপনি সামনে আগাইতে পারবেন না। দেন টেক সাম নোট। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমিও নিজে কিছু নোট নিচ্ছি, কিছু নেই, বাট এট সাম পয়েন্ট আমি ডিসকভার করছি নোটগুলো আমার পড়া হয় না আসলে, ঠিক আছে? বাট হ্যাঁ, নোটের একটা যেটা সবচেয়ে বড় সুবিধা, আমি এরকম ফিল করছি, এই জিনিসটা কই আছে, কই দেখবো, কোথায় খুঁজবো, তখন ওইটা রিভিশন দেওয়া হয় না। বাট নোট দেওয়া থাকলে ওইরকম সিচুয়েশন গুলো আপনাকে সেভ করবে, ঠিক আছে? সো নোট হলো এক ধরনের কি বলবো, সেভ, মানে আপনাকে সেভ করবে সে।
এট সাম পয়েন্ট সে আপনাকে সেভ করতে পারে, কিন্তু নোটের পিছনে খুব বেশি সময় দেওয়া দরকার নেই, ঝাঁপায় পড়া দরকার নাই। কারণ দেখেন না অলরেডি ইউআল নোটের মধ্যে এটা আছে কিনা। ওই যে সাহিল ভাই ওইখানে নোট নিয়েছে, দেলোয়ার ওইখানে নোট নিয়েছে, অলরেডি যদি নোট দেওয়া থাকে তাহলে আর আপনি এটা কেন নোট নিবেন? অর্থাৎ শুধু গ্যাপটুকু নিবেন, কনসাসলি নিবেন। আর নেওয়ার ব্যাপারটা আপনি টাইপিং স্পিড যদি ভালো হয়, টাইপিং স্পিড ভালো থাকা উচিত। টাইপিং স্পিড ভালো করার একটা ওয়ে বলে দিচ্ছি, আমরা সবাই কম বেশি চ্যাটিং করি, চ্যাটিংটা ল্যাপটপে করবেন, তাহলেই টাইপিং স্পিড চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা কোশ্চেন হলো, when you both took step to CK? well দেলোয়ার হলো ডিসেম্বর 22, আমি হলো ডিসেম্বর 28। আর এটাই, দেলোয়ার বাংলাদেশ থেকে, আমি আমেরিকা থেকে, আর কোনো ডিফারেন্স নাই। তারপরে ভাইয়া প্লিজ give us some guidance about improving in ethics and quality assurance. আপনাদের জন্য যেটা গুড নিউজ, আমি যেটা পরীক্ষায় ফিল করছি, আমি তো আসলে লাস্টের পোর্শন আসে, আমি আমার সেকেন্ড রাউন্ডের দিক, যেটাকে আমি সেকেন্ড রাউন্ড বলছি, দিস ইজ বেসিক্যালি সেকেন্ড ফেজে এসে যখন আমি দেখলাম ইওয়ার্ল্ড, তখন দেখলাম ওরা অনেক কোশ্চেন অ্যাড করছে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলোতে ওই ইথিক এবং কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে হেভিলি অ্যাড করা হয়েছে, এক নাম্বার। আর একটা ব্যাপার হলো কাপলান বইয়ের একটা পোর্শন আছে, পিডিএফ পাওয়া যায়, সেটা পড়লেও আই থিঙ্ক হেল্প করবে। আমার কাছে মনে হয়েছে কোশ্চেন গুলো ওই এরিয়ার ওদিক থেকে সিমিলার, এবং আই থিঙ্ক এই এরিয়ার তো যেহেতু প্রতিটা ব্লক থেকে কোশ্চেন আসছে, এই এরিয়াতে একটু ভালো পরীক্ষা দিলে ইট উইল বি গেম চেঞ্জার। তারপরে why did you use Anki? Can you tell me more about it? ওকে, আনকির ব্যাপারে, আচ্ছা সরি, ইথিক্স এর কোশ্চেন ব্যাপারে দেলোয়ারের মতামত নেই, সাহিল ভাইয়ের মতামত নেই, সরি। দেলোয়ার, তোমার মতামত বলো, ইথিক্স কিভাবে ইমপ্রুভ করবে? হ্যাঁ, ইউআর কোয়েশ্চেন এড করতেছে বাট এনাফ না, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। ইউআর যদি এনাফ না হয়ে থাকে তাহলে আপনার কোনো কিছু এনাফ না, কারণ আপনি ইউআরডি আপনার আলটিমেট চয়েস। আপনি ইউআরডি ফিক্স থাকেন। আর আরেকটা যেটা করা যায়, যেটা সাহিল ভাই বলছিল, যে আপনি কমিউনিকেট করেন। হ্যাঁ, ফেসবুকে আছে, রেডিট কিন্তু খুব ভালো সোর্স। এমজি অনেকে চ্যাটিং করে, এমজি দের জিজ্ঞেস করেন তোমাদের তারা কিন্তু আপনার রোটেশন থাকে, প্রত্যেকটা রোটেশনে তোমরা ওই রোটেশন এথিক্স এর ব্যাপারে কি পড়াশোনা করছো জিজ্ঞেস করেন না কেন, তারা তো এমন কিছু দিতে পারে যেটা আমরা কেউই জানি না এখানে। কাজে ওইটা বি ওপেন। সাহিল ভাই, আপনি কিছু বলবেন ইথিক্স ইমপ্রুভ করা নিয়ে? আমি বেশি কিছু বলবো না, দেলোয়ার যেটা বলছে রেডিট এক্সেলেন্ট। আমি একটা কথা বলবো, এসডিএন, স্টুডেন্ট ডক্টর নেটওয়ার্ক। তো স্টুডেন্ট ডক্টর নেটওয়ার্ক হলো আমেরিকার এমজিডি ওরা ইউজ করে। আর সবথেকে এথিক্সের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো যে ইথিক্যালি গাট ফিলিংটা চিন্তা করবেন, যে ইথিক্যালি কি হবে জিনিসটা। লাইক আমরা তো বাঙালিরা ইথিক্যালি চিন্তা করি না, তো ওইটা ইম্পর্টেন্ট। অলরাইট, নেক্সট। আনকির ব্যাপারে একজন কোশ্চেন করছে যে ডিড ইউ ইউজ আনকি? আমি আনকি ইউজ করি নাই, বাট আনকিতে আমার একটা ফিলিংস হয়েছে এরকম, আমি পুরোপুরি ইউজ করি নাই, বাট কয়েকদিন ইউজ করছিলাম। আনকির একটা ভালো ফিলিংস হলো না, আনকি যখন তখন ইউজ করা যায়, নাম্বার 1। অর্থাৎ ভাত খাইতেছি আনকি ইউজ করা যায়, আমার বাচ্চা খেলতেছে কোলের উপরে লাফাইতেছে আনকি ইউজ করা যায়, হাঁটতেছি আনকি ইউজ করা যায়। আনকির এটা একটা ভালো দিক। আনকির একটা খারাপ দিক হলো ইনসাইট ডেভেলপ হয় না, অর্থাৎ ক্লিনিক্যাল কনটেক্সটটা কি, কোশ্চেনটা কি, সিনারিওটা কি, এটা আসে না। এটা টোটালি ইউআরএল ইউএসএমএল স্টেপ টু সিকে তে সুপার ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল কনটেক্সটটা বুঝতে পারা, ঠিক আছে? এটা আনকিতে আসে না, কভার হয় না, বাট আনকি আপনাকে মেমোরাইজে হেল্প করবে। আই থিঙ্ক সো, ফ্রম মাই পার্সপেক্টিভ আনকি শুড বি মোর ইফেক্টিভ ফর স্টেপ 1, নট স্টেপ টু সিকে, ঠিক আছে? সো কেউ যদি আনকি, অ্যাগেন আমি যেটা বলছি ওইটা একটু অ্যাপ্লাই করেন, প্রতিদিন ইউআরএল এর একটা ব্লগ দেন, নিজের গ্যাপটা খুঁজে বের করেন, ওটাকে আবার কভার আপ করেন, আই থিঙ্ক হেল্প হবে। দেলোয়ার, আনকি নিয়ে কিছু বলবো? তুমি আনকি ইউজ করছো কিনা? আমি আমার যে রং কোশ্চেন গুলো, আমি রং কোশ্চেনের যে ইনফোর কারণে আমার কোশ্চেন মিস হয়েছে, আমি ওইগুলোর জন্য ডেক বানাইছিলাম, আমার নিজস্ব পার্সোনালাইজড ডেক। আমি কখনো এটা সেকেন্ড টাইম দেখি নাই। তো এখন যেটা হয়েছে, আনকি কিন্তু কোনো স্টাডি ম্যাটেরিয়াল না, আনকি একটা স্টাডির একটা ওয়ে। আপনি কিভাবে পড়াশোনা করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এবং যেটা মাসুম ভাই বলছে যে আনকি কিন্তু মেমোরাইজেশনের ক্ষেত্রে হেল্প করে, এবং মেমোরাইজেশনটা স্টেপ 1 এ বেশি ইম্পর্টেন্ট, স্টেপ 2 শিখাতে না। কাজে আমার কাছে মনে হয় না আনকি খুবই দরকার আছে কিছু। এবং মেমোরাইজেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট, মেমোরাইজেশন করার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আপনি পড়াশোনার ডেপথ বাড়াতে পারবেন, একটা হচ্ছে আপনি পড়াশোনার রিপিটেশন বাড়াতে পারেন। দুইটা ওয়ে আছে। আনকি রিপিটেশনে হেল্প করে। আমার যেটা হয়েছে, আমার রিপিটেশন সাথে আমার লাগতো না, আমি যখন ইনডেপথ পড়াশোনা করতাম আমার কাছে মনে হয়েছে আমার তখন আমার মেমোরাইজেশনে হেল্প করতো। কাজেই আমার জন্য আনকি খুব বেশি হেল্পফুল হয় না, বাট আমি ইউজ করছি, আমি ডেক বানাইছি। এটা স্টেপ 1 ও বানাইছিলাম, স্টেপ 2 সিকে তো বানাইছিলাম, আলটিমেটলি খুব বেশি দেখা হয় না। স্টেপ 1 একটু দেখছি, বাট স্টেপ 2 সিকে একবারই দেখা হয়নি। ওকে,
আচ্ছা, আমি এখন একটু র্যাপিড প্রোগ্রেস করতে হবে, মানে কারণ আমার আরেকটা মিটিং আছে তো। সো আমি একদম আপনারা সাহিল ভাই এবং দেওলার যদি কিছু অ্যাড করতে চাও তাহলে, মানে সাহিল ভাই আপনি কিছু অ্যাড করতে চাইলে হ্যান্ড রেজ করবেন, Okay, দেওলার go on. তুমি কিছু অ্যাড করতে চাইলে হ্যান্ড রেজ করবা, আর Okay. সাহিল ভাইয়ের জন্য একটা স্পেশাল কোশ্চেন আছে সেটা আমি বলবো। আচ্ছা, তারপরে কি বলছে যে ইওয়ার্ল্ড কিভাবে ইফেক্টিভ, মানে রিটেনশন কিভাবে বাড়ানো যায়। আমার পার্সোনাল ইয়া হলো বারবার মিস্টেক করেন, কোনো সমস্যা নাই, কারণ আমরা সবসময় টেবিল মেমোরাইজ করার জন্য, অ্যালগোরিদম মেমোরাইজ করার জন্য উঠে পড়ে লেগে যাই। দেখেন, মেমোরাইজ করে না এই স্ট্রেসফুল পরীক্ষা দিতে পারবেন না, বারবার মিস্টেক করেন, অর্থাৎ ইওয়ার্ল্ড রিপিট করেন, কোশ্চেন রিপিট করেন। আর এখন ইওয়ার্ল্ড এর কোশ্চেন অনেক বেশি, দেখা যাচ্ছে একটা টেবিল থেকে অনেক কোশ্চেন, একটা অ্যালগোরিদম থেকে অনেক কোশ্চেন। সো আপনি যখন বারবার মিস্টেক করবেন, আপনি ও আমি অ্যালগোরিদমের এই পোর্শনটা মিস করছি, ও আমি অ্যালগোরিদমের এই পোর্শনটা মিস করছি, ও আমি অ্যালগোরিদমে ভুলে এদিকে চলে গেছি, এদিকে যাওয়া হবে, ও আচ্ছা আমি অ্যালগোরিদমের এই ফেজটা মিস করছি। সো আমি বলবো মিস্টেক করে শিখলে ইওয়ার্ল্ড এর রিটেনশনটা ভালো হবে। আর আমি তো বললামই যে প্রতিদিন একটা ব্লগ দিয়ে শুরু করবেন, সি কোথায় আপনার কনফিউশন, কোথায় আপনি ভুল করতেছেন। একজন আপু কোশ্চেন করছেন যে বায়োস্ট্যাট ইওয়ার্ল্ড ইজ এনাফ। আই থিংক সো, বায়োস্ট্যাট ইওয়ার্ল্ড এনাফ। এখন নতুন কোশ্চেন ব্যাংকের ব্যাপার উনি একটা কোশ্চেন করছে, আমরা নতুন কোনো এডিশনাল কোনো কোশ্চেন ব্যাংক করবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো কি যে দেখেন, 3800 কোশ্চেন ইজ টু মাচ। আপনি একটা চিন্তা করেন যে প্রতিদিন 40টা করে করলে কত দিনে লাগবে, প্রতিদিন 50টা করে করলে 40 দুগুণে 80 দিন লাগবে, রাইট? কিন্তু প্রতিদিন 50টা আপনি করতে পারবেন না, কোনোদিন ড্রপ হবে। এবং আমি যেটা বলতে যাচ্ছি যে আমার যে অনলাইন কোর্স হবে, আমি সেখানে এইটাকে বেশি এমফাসাইজ করবো যে ফার্স্ট রানটা যেন খুব ইফিসিয়েন্টলি শেষ হয়, যে তাড়াতাড়ি শেষ হয়। তারপরের ব্যাপার আপনি আবার সেকেন্ড রান করবেন, সেকেন্ড রানে ধরেন আরো 70 দিন, 80 দিন বা 60 ডেজ। ইটস এ লট অফ টাইম। এটা করার কারণ ইওয়ার্ল্ড কে রিটেন করতে হলে মিনিমাম 2 বার করতেই হবে। কখন কিছু কিছু এরিয়া হয়তো আপনাকে 3 বার করতে হবে, বা রং কোশ্চেন গুলো করলে হয়তো বা কিছু এরিয়া 3 বার করা হয়ে যাবে। ইট উইল টেক টাইম, এবং আই থিংক এইগুলোই আপনাকে অনেক ইমপ্রুভমেন্ট দিবে। তারপর ওয়ার্স্ট কেস সিনারিও যদি না দেয়, যে অ্যাসেসমেন্ট স্কোর তারপরও ভালো আসে নাই, তখন হয়তো বা অ্যানাদার কোশ্চেন ব্যাংকে যাওয়া যেতে পারে। কিন্তু সিমালটেনিয়াসলি অ্যানাদার কোশ্চেন ব্যাংক অ্যাড করলে ইট উইল ফার্দার ইনক্রিজ ইউর প্রিপারেশন টাইম। আর যখন প্রিপারেশন টাইম বেড়ে যায় তখন আমরা অনেক কিছু ভুলে যাই। দেলোয়ার এখানে কিছু অ্যাড করবা, সাহিল ভাই কিছু অ্যাড করবেন? যেটা স্টেপ 2 শিখার জন্য ইওয়ার্ল্ড এনাফ। স্টেপ 1 এ আমি এমবস কোশ্চেন ব্যাংক ইউজ করছিলাম, 1000টার মতো কোশ্চেন করছিলাম। আচ্ছা আচ্ছা, এবং আমাকে হেল্প করছিল স্টেপ 1 এ, আমি স্টেপ 1 ক্রেডিট দেব। বাট আলটিমেটলি যেটা মাসুম ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে, যে কোশ্চেন ব্যাংকিং করেন না কেন, আপনি একটা কোশ্চেন ব্যাংক, দুইটা কোশ্চেন ব্যাংক একসাথে চালালে আপনি বেনিফিট পাবেন না, দুইটাতে আপনি লস খাবেন। যে একটা কোশ্চেন ব্যাংক শেষ করে আরেকটা কোশ্চেন ব্যাংক শুরু করা লাগে। এবং আপনি যদি ইওয়ার্ল্ড কোশ্চেন ব্যাংক শেষ করতে পারেন, আপনার স্টেপ ভালো করে শেষ করতে পারেন, আপনি স্টেপ 2 থেকে ইজিলি দিতে পারবেন। ওকে, আরেকটা কোশ্চেন আসছে, ভাইয়া হোয়াট আর দ্য বেস্ট কোয়ালিটি অফ সার্জন ইন ইউএসএ? এটা তো স্টেপ টু সি কে রিলেটেড না। হাউ টু ইমপ্রুভ দ্য মেন্টাল হেলথ লাইক নেগেটিভ থট। প্রিপারেশনের জন্য মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই কোশ্চেনটা নিতে পারি। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ রিসার্চ ইন ইউএসএ অ্যাকর্ডিং টু ইউ প্লিজ। ভাইয়া তোমার এই একটা জিনিসে 3টা কোশ্চেন আছে। বেস্ট কোয়ালিটি সার্জন অর্থাৎ সামথিং রিলেটেড টু দ্য সার্জারি ক্যারিয়ার, এটা নিয়ে আলাদা সেশন পরে করা যেতে পারে, অথবা আমি তোমাকে পার্সোনালি রিপ্লাই দিতে পারি যতটুকু আমি জানি। 2 নাম্বার পোর্শন হাউ টু ইমপ্রুভ মেন্টাল হেলথ লাইক নেগেটিভ থটস। সাহিল ভাই একটা অ্যান্সার দেবে, আমি একটা অ্যান্সার দেবো, দেলোয়ার একটা দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমি হ্যাপিনেস থেকে খুব প্রায়োরিটি দেই। তারপরে হলো হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস রিসার্চ নিয়ে সাহিল ভাই, আমি, তারপরে আরো কিছু মানুষ নিয়ে আমরা আলাদা একটা সেশন করব, সেখানে নিশ্চয়ই এই কোশ্চেনটা অ্যাড্রেস করা হবে। সো সাহিল ভাই, নেগেটিভ থট, মেন্টাল হেলথ, অশান্তি, বুকে ধরফর, জ্বালা পোড়া, কি ট্রিটমেন্ট? এটা আসলে ট্রিটমেন্ট না, এটা ট্রিটমেন্ট হলো লাইক, আমি যে কাজটা করি, আমি মাঝে মাঝে আই ক্লোজ মাই আইস এন্ড ট্রাই টু টেক সাম ভেরি ডিপ ব্রেথ। তো আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, আই থিঙ্ক মাসুম চেতন, ও মেয়োতে রিসার্চ করে, ও এখন নিউরোলজিতে রেসিডেন্সি করতেছে। সো ও আমার কিছু ইয়োগা ট্রিক শিখাই দিয়েছিল। সেটা হলো যে লাইক 8 সেকেন্ড, লাইক চোখ বন্ধ করে কোনো একটা নীরব জায়গায় 8 সেকেন্ডসে ব্রিথ ইন করে, ব্রিথটা হোল্ড করে 8 সেকেন্ড, দেন আবার ব্রিথ আউট করতে হবে 8 সেকেন্ডে, এন্ড ইট রিয়েলি হেল্পস। তো এইটা গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা করি যে আমরা অতিরিক্ত প্রেশার নিয়ে নেই।
আর বাংলাদেশে যে সমস্যাটা হয়, বাংলাদেশে না, এটা আসলে আমাদের রক্তে মিশে আছে, বাঙালি জাতির একটা সমস্যা, যে আমরা নিজে থেকে মানুষেরটা নিয়ে বেশি চিন্তা করি। সো আপনি একটা কিছু করতেছেন, আলটিমেটলি এটা নিয়ে সবাই আপনাকে হ্যাঁ পুশ করবে, অনেকে নেগেটিভ কথা বলবে। সো কোনোভাবে যদি আপনার মনে হয় যে কোনো মানুষ নেগেটিভ কথা বলতেছে, দেন ওই মানুষটা থেকে আপনি 100 হাত দূরে সরে যান। কোনো দরকার নাই যোগাযোগ রাখার। লাইক হোয়াট এভার হি থিংস, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ইওর লাইফ। সো আপনার লাইফ, 7 বিলিয়ন পিপল আছে পৃথিবীতে, 7 বিলিয়ন পিপল আছে পৃথিবীতে, মানে তার সাথে না চললে কি হবে? হ্যাঁ সেটাই, তার সাথে চলতেই হবে, তাকে আপনার নিজেকে ভালো লাগাইতেই হবে। লাইক আপনি আর আপনি যদি চিন্তা করেন যে সবাইকে আমার নিজেকে ভালো লাগাইতে হবে, দেন ইউ উইল নেভার বি হ্যাপি। সো আপনি নিজে চিন্তা করেন, ওকে ইউর ফ্যামিলি ইজ ইউর প্রায়োরিটি, দ্যাটস ডিফারেন্ট, কিপ ইউর প্রায়োরিটি অ্যাসাইড, দেন থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার প্রোগ্রেস, যে কোনটা করলে আপনার জন্য ভালো হবে। So this is more important, thinking about yourself, not about other people, not about what other people say. আর এখানে ইউএসএ তো সমস্যা আছে, ইউএসএ তে তো রেসিডেন্সি পাওয়া অনেক কঠিন। তো আমরা যারা ইউএসএ তে আসার পরে, মাসুম তো রচেস্টারে আসছে, রচেস্টারে খুব একটা বাংলাদেশি নাই, কিন্তু আমি নিউ ইয়র্কে ছিলাম, তো আমি এরকম অনেক কথা শুনছি, ও আচ্ছা অনেক কঠিন হবে না এটা সেটা। আমাকে তো একজন বলছে যে এখানে তো রেসিডেন্সি হয় না, তো আমি লাইক ওকে হয় না, আমি চেষ্টা করে দেখি যদি হয়। তো ব্যাপারটা হলো এরকম। সো টেক ইট ইজি, আর এই মানুষগুলো থেকে দূরে থাকবেন। নেগেটিভ থট আসলে ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমার কিছু কিছু সময় মাঝে মধ্যে খুবই ফ্রাস্ট্রেটেড লাগে, হতেছে না, এতদিন লাগতেছে কেন, এটা সেটা এত কিছু করতেছি। তো ব্যাপারটা হলো যে এখন এটা তো আপনার নিজের ফাইট, নিজের সাথে। সো আপনাকে স্ট্রং হইতে হবে। সো আপনি যত স্ট্রং হবেন, যত লাইক নিজের হ্যাপিনেস, নিজের মেন্টাল হেলথের দিকে নজর দিবেন, তত আপনি এই জিনিসগুলো ওভারকাম করতে পারবেন। অলরাইট, দেলোয়ার তোমার কোনো কোশ্চেন? সরি, কোশ্চেন না, অ্যানসার। নেগেটিভ থট, ব্যাড ফিলিং। নেগেটিভ থট সবারই আসে, বাট আমার ক্ষেত্রে, আমার পার্সোনালি যেটা হয়, আমার কাছে আমার থট প্রসেসটা, আমার কোনো থটই আমার কাছে লং লাস্টিং হয় না। এবং আমি একটা সময় আমি নিজেকে, আমার এডিএইচডি আছে কিনা আমি এটাও সন্দেহ ছিলাম, বাট এটা একটা বেনিফিট আছে যে আমি এক জিনিস হয়তো খুব লম্বা সময় ধরে ফোকাস দিতে পারি না, বাট আমার কাছে যদি কোনো নেগেটিভ থট আসে, ওইটাও আমার লম্বা সময় থাকতেছে না। বাট আলটিমেটলি এটা তো সবার কাছে হেল্পফুল হবে না। সেক্ষেত্রে আমি সবাইকে যেটা বলি যে ফিয়ার যে প্রসেসটা, সেটা আমাদের ব্রেইনে আসলে এমিগডালা থেকে আসে, সবাই জানো। তো আপনি আপনার থট প্রসেসটাকে রিলোকেট করেন, আপনি আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সটা তখন আপনি ইউজ করেন। আপনি চিন্তা করে দেখেন, এমন কোন স্টুডেন্ট নাই যে মনে করে না যে তাকে সে স্টেপ 1 দিতে পারবে না। তখন আমি সবাইকে যেটা বলি যে এটা চিন্তা করো, তুমি অলরেডি একটা লম্বা একটা সময় দিয়ে দিছো, 8 থেকে 9 মাসের মতো সময় স্টেপ 1 এর জন্য প্রিপারেশন নিয়ে দিছো। এখন তো আমার কাছে মনে হইতেছে তুমি স্টেপ 1 দিতে পারবে না। তুমি চিন্তা করে দেখো, তুমি তো এটা বাদ দিয়ে দিতে পারবে না, আর একটা লম্বা সময় তুমি অলরেডি দিয়ে দিছো। কাজে তুমি মানে হচ্ছে আমরা কবরে অলরেডি এক পা দিয়ে দিছি, তার মানে আলটিমেটলি আমাকে এই পরীক্ষাটা দিতে হবেই। বড়জোর আমার 1 লাখ টাকা নষ্ট হবে, বাট আমি পরীক্ষাটা দিব। কাজে আমি এখন যদি তোমার কাছে যদি নেগেটিভ থটও আসে যে আমাকে পরীক্ষাটা হবে না, আলটিমেটলি তোমার এন্ড গোল তো চেঞ্জ হচ্ছে না। তুমি কি কন্ট্রোল করতে পারো ওইটা দেখো। আমি যেটা কন্ট্রোল, আমার কাছে যেটা আমারও যখন মনে হয়েছে এরকম যে হয়তো আমার স্কোর ভালো আসবে না, তখন আমার হচ্ছে আলটিমেটলি আমাকে তো পরীক্ষা দিতে হবে, তাতে কাজে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। কারণ এটা আমি আলটিমেটলি আমি যখন পরীক্ষা দিবই, আমি পরীক্ষায় দিব। আমার কাছে এখন আমি যে জিনিস আমি কোনো কন্ট্রোল করতে পারবো না, সেটা নিয়ে চিন্তা করার কোনো মানে নাই। আর সাহিল ভাই যেটা বলছে, নেগেটিভ পিপল থেকে দূরে থাকবেন। সত্যি কথা যেটা, কেউ যদি বারবার আপনাকে মেসেজ দেয়, হ্যাঁ, যে কেউ যদি মেসেজ দেয় এরকম যে আমার মনে হইতেছে ভালো পরীক্ষা দিবে না, অবশ্যই তাকে আপনি হেল্প করবেন, তাকে সাহস দিবেন। বাট কেউ যদি একই কথা 1 সপ্তাহ পর বারবার আপনাকে একই রিপিট করে, আপনি তাকে ব্লক করেন। সিরিয়াসলি আপনি তাকে হেল্প করতে পারবেন না, বরং সে উল্টা আপনার ক্ষতি করবে। তো এটা আপনাকে বুঝতে হবে, আপনি কাকে হেল্প করতে পারবেন না, কাকে হেল্প করতে পারবেন না, এটাই। আচ্ছা, ঠিক আছে, এটা এগ্রি আমি অবশ্যই হব, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রোডাক্টিভিটির সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মেন্টাল হেলথ। আর মেন্টাল হেলথের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারগুলো যেটা, সেটা হলো এংজাইটি, ফিয়ার এন্ড হাউ উই ফিল, হাউ উই রিঅ্যাক্ট। সো প্রোডাক্টিভিটির একটা ফ্লো চার্ট আছে। ফ্লো চার্টের মধ্যে ফার্স্ট হলো এগুলোতে খুব মানে কি বলে, মানে আমরা তো এটা প্রায়োরিটি দেই না, মানে এটার সিস্টেমেটিক প্রোটোকল আছে, হাউ টু ইমপ্রুভ, হাউ টু ফিল বেটার সিরিয়াসলি, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমি
আসলে এই আজকের সেশনে এই ফ্লো চার্ট বা এই জিনিসগুলো ডিসকাশন করা একটু ডিফিকাল্ট, বাট একটু একটু ধারণা দিচ্ছি, ঠিক আছে? যে একটা প্রোডাক্টিভিটি কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। তো আমি একটা ফ্লো চার্ট বলতেছি, সবাই বোঝার চেষ্টা করি। ফার্স্টে হলো সার্কামস্টেন্সেস, তারপর হলো থট, তারপরে হলো ফিলিং, তারপর হলো অ্যাকশন, তারপরে হলো আউটপুট। আপনি যে সাম এক্সটেন্ট আপনি সার্কামস্টেন্স চেঞ্জ করতে পারবেন। যে ধরেন লাইট চলে গেছে, লাইটটা চেঞ্জ করলাম। একটা নেগেটিভ পিপল খুব বেশি ডিস্টার্ব করতেছে, ওর রেসপন্স না করলাম, ব্লক করলাম। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সার্কামস্টেন্সেসটা আমাদের কিসে নাই, কন্ট্রোলে নেই। অনেক কিছু আমাদের এটা কন্ট্রোলে নেই, ঠিক আছে? তো একটা সার্কামস্টেন্সেস আপনি কিভাবে রিঅ্যাক্ট করেন অর্থাৎ কিভাবে থিঙ্ক করেন সেটা ইম্পর্টেন্ট। ধরেন কারেন্ট 2 ঘন্টা ধরে নেই, আপনি চিন্তা করলেন কারেন্ট নেই, এটা ইউজুয়াল, কিন্তু আপনি খুব স্ট্রংলি এটা ফিল করলেন, চিন্তা করলেন যে কারেন্ট কেন থাকবে না, ঠিক আছে? অথবা কোনো একটা মানুষ একটা কথা বললো, আপনি বললেন যে হ্যাঁ ও এটাই বলতে পারে, এটা বলাটা একজন মানুষের জন্য খুবই স্বাভাবিক, খুবই লজিক্যাল, ও এটা বলবেই, কেন বলবে না? কিন্তু আপনি এটাকে ঠিক অন্যভাবে থট প্রসেস নিলেন যে না, ও আমাকে কেন এই কথা বললো, ও নিশ্চয়ই কারো কাছ থেকে কোনো ইনপুট করছে, ও নিশ্চয়ই আমার পিছনে নিশ্চয়ই কারোর সাথে এই কথা নিয়ে ডিসকাশন করছে, নাহলে ও এটা কেন বলবে। দেখেন এইটা আপনার থট প্রসেস। তো এই থট প্রসেস আপনাকে একটা ফিলিংস দিবে, অর্থাৎ সার্কামস্টেন্সেস, থট প্রসেস, দেন ফিলিং। আপনি থট প্রসেসটা যদি চেঞ্জ করে দেন, হোয়াট এভার দ্য সার্কামস্টেন্সেস, মোস্ট অফ দ্য টাইম আপনি ফিলিংসটাকে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি আপনি কিরকম ফিল করবেন সেটার উপরে অ্যাকশন হবে। আপনি বেটার ফিল করলে, আপনার বেটার মেন্টাল হেলথ হলে আপনি বেটার পারফর্ম করবেন। আপনি বেটার পারফর্ম করলে আপনার বেটার কি হবে বলেন তো, বেটার আউটপুট আসবে। আমরা যে কাজটা করি, আমরা শুধুমাত্র থট প্রসেসটা ছাড়া বাকি সবকিছুতে কাজ করি। আমরা সার্কামস্টেন্সেস বেশি এমফাসাইজ করি, সার্কামস্টেন্সেস চেঞ্জ করে ফেলবো। লাইক কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমার ফ্যামিলি সাপোর্ট নেই, এটা নিয়ে অনেক কমপ্লেন করি, কেন আমার সাথে এটা, কেন ওইটা। হ্যাঁ, কিছু কিছু সার্কামস্টেন্সেস রিয়েলি হার্ড, এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, বাট থট প্রসেস আমাকে একটা ওয়ে দেখাবে যে হাউ আই ক্যান ডিল উইথ দিস। তারপরে কথা হলো আমরা ফিলিংসটাকে খুব বেশি এমফাসিস করি। আমি ব্যাড ফিল করতেছি, এখন আমাকে গুড ফিল করো। এই আমার খুব খারাপ লাগতেছে, ভালো লাগাও। ঠিক আছে? মানে আমরা আবার আরেকটা সার্কামস্টেন্সেস ক্রিয়েট করতে চাই, যেই সার্কামস্টেন্সেসটা আমাদের ফিলিংটাকে দিবে, নট দ্য থট প্রসেস। তারপর আমরা জিনিস চিন্তা করি যে আমি মন খারাপ থাকলে কাজ করতে পারি না, বাট কাজ করা দরকার। অর্থাৎ সে মন খারাপ ঠিক করবে না, কাজ করতে যাচ্ছে সামহাউ। ঠিক আছে? মানে দেখবেন খেয়াল করে, থট প্রসেসে কাজ হয় না, বাকি সব এরিয়াতে কাজ হয়। বাট এখানে কি হলো, থট প্রসেস। তারপর এখন আসে নেগেটিভ থট নিয়ে একটা কথা বলি। নেগেটিভ থটের একটা ব্যাপার, আপনি আপনার নিজের মধ্যে যদি চিন্তা করেন যে আমরা কিভাবে, কখন আমরা স্যাড থাকি, কখন আমরা ডিপ্রেস থাকি। তো আমাদের একটা মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি দুইটাকে একসাথে বলি। আর টেন্স যদি বুঝি আমরা, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট। তো 3টা কারণ আমরা স্যাড হতে পারি, অ্যাংশাস হতে পারি, মানে ব্যাড ফিলিং আসতে পারে। একটা হলো রিকলিং, জীবনে খালি দুঃখই করলাম, ছোটবেলা থেকে দুঃখ কষ্টে পার হলো, আমার এরকম হলো না, ওর এরকম হয়েছিল, অনেকদিন আগে ও আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমার একটা ফ্রেন্ড ছিল চলে গেছে, ব্লা ব্লা, লট অফ থিংস। দেখবেন হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠছেন সকালবেলা, এই কাজটা সকালের দিকে বেশি হয়। সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠছেন, খুব ভীষণ স্যাড মনে হচ্ছে, স্যাড লাগতেছে, আমার প্যারেন্টস আমার সাথে এরকম করে, আমার ভাই বোন এরকম করে, আমার বন্ধুরা এরকম করে, জাস্ট আজ এটা রিকল হচ্ছে। ঠিক আছে? তো আপনি আগে টেন্স অনুযায়ী ভাগ করবেন যে এটা কি পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার। আরেকটা ব্যাপার হলো ফিউচার নিয়ে আনডিউ চিন্তা করা, যে গতকালকে আমি চিন্তা করি না আমি কি রেসিডেন্সি ম্যাচ পাবো কিনা, স্কোর হবে কিনা, কিন্তু হঠাৎ করে আজকে আমার খুব এটা এংজাইটি আসতেছে যে আমি কি রেসিডেন্সি ম্যাচ পাবো কিনা, আমার কি স্কোর ভালো আসবে কিনা। সো এই জিনিসগুলো হলো বাউট, মানে লাইক হঠাৎ করে চলে আসে মনের মধ্যে। ঠিক আছে? এখন হঠাৎ করে মনের মধ্যে চলে আসলে এটাকে সাপ্রেস করা স্যার কিছু করার নেই, মনকে বুঝাতে হবে আচ্ছা দিস ইজ এ ভ্যালিড কোশ্চেন, দিস ইজ ট্রু, এই ঘটনা আমার সাথে ঘটছে, বাট ওয়েল লেটস থিঙ্ক লেটার অ্যাবাউট ইট। এটা নিয়ে আমি পরে চিন্তা করবো, অথবা অন্য কোনো জায়গায় কনসেন্ট্রেট করি। এক্ষেত্রে একটা রুল অফ থাম হলো, যেটা ফিউচারের, যে ফিউচার নিয়ে কোনো অ্যাংজাইটি আসতেছে, কোনো কিছু থিঙ্কিং প্রসেস, প্ল্যানিং করতেছেন, ডোন্ট থিঙ্ক মোর দ্যান 5 মিনিট অর মোর দ্যান 10 মিনিট। হ্যাঁ, যত ইম্পর্টেন্ট ইস্যু হোক, আমি যদি বলি যে হ্যাঁ এটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, বাট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার, লাইক নাও ইটস ডান, আমি এখন এই কাজটা করি, আচ্ছা এটা করি, তারপরে আমি এটা নিয়ে চিন্তা করবো। না, আপনার ব্রেনকে আপনার কনভিন্স করা লাগবে। আর যখন পাস্ট নিয়ে কিছু আসবে, তখন এটা খুব ডিফিকাল্ট, রিকলিংটা খুব ডিফিকাল্ট। তো এটার ক্ষেত্রে যেটা করতে হবে, একটা ফ্রেন্ডের সাথে বাইরে যান, চা খান, টঙে আড্ডা দেন, অটোমেটিক ভুলে যাবেন। কিন্তু ওই সময় খুব ব্যাড ফিলিং হয়, করাটা খুব ডিফিকাল্ট, বাট এটা আপনাকেই ব্রেক করতে হবে। আর প্রেজেন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন প্রেজেন্ট হলো ইম্পর্টেন্ট? যে সাডেন একটা, মানে এই প্রেজেন্ট যে ইনসিডেন্টস গুলা, যে আজকে সাহিল ভাই আমার একটা ধমক দিছে, এই সাহিল ভাই কেন ধমক দিল, আমার খুব মন খারাপ হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন প্রেজেন্ট ইনসিডেন্টস গুলো হয় কোন ট্রু ইনসিডেন্ট, সত্যিকার অর্থে এটা মন খারাপ করার মতন ঘটনা। কখনো কখনো হয় আমাদের ওভার থিঙ্কিং, যে এটা অ্যাকচুয়ালি এরকম না, দিস ইজ নট সিরিয়াস, বাট আমি এটাকে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছি। তো হোয়াট এভার,
আমি তো এটা করতে গেলে আপনার সাথে তর্ক বেঁধে যাবে যে কোনটা সঠিক না। প্রেজেন্ট এই ইনসিডেন্টস গুলোর মধ্যে যেটা হয় একটা নর্মাল রিফ্লেক্টরি পিরিয়ড আছে। ধরেন আজকে আমার একটা ফ্রেন্ডের বাবা মারা গেল, এটা একটা ট্রু ইনসিডেন্স তার মন খারাপ হওয়ার জন্য। এখন আমি নিজেকে দাবি করি যে বেস্ট থেরাপি দেই, মেন্টাল থেরাপি দেই, মোটিভেশনাল দেই, সো আমার গোল হলো 2 ঘন্টায় ওর মন ভালো করে ফেলা। এটা কি হবে? এটা কি সম্ভব? সম্ভব না। অর্থাৎ যখন আপনার প্রেজেন্ট কোন একটা ট্রু ইনসিডেন্স থাকবে মন খারাপ করার, সেটার পর একটা অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড থাকবে যে ওই সময়টা আপনার মন খারাপ থাকবে ভাই, মানে নিতে হবে, কিছু করার নাই। তো ওইটা নিয়ে আপনার যেটা গোল থাকবে সেটা হলো চেক ইট আউট, কোনটা ট্রু, কোনটা অ্যাবসলিউট মানে আপনাকে সেট করার মতন ঘটনা, কোনটা অ্যাবসলিউটলি সেট করার মতন ঘটনা না। তারপরে আপনার থিঙ্কিং পার্সেন্টেজ চিন্তা করেন যে কোনটা আপনার কন্ট্রোলে ছিল, কোনটা আপনার কন্ট্রোলে ছিল না। তারপরে যেটা করবেন, আপনার রিফ্লেক্টরি পিরিয়ডটাকে একটু শর্ট করার চেষ্টা করবেন যে আচ্ছা এরকম একটা ঘটনা নালে ঘটছে, আমি এটা নিয়ে 2 দিন মন খারাপ কেন? ঠিক আছে? সো আশা করি এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যদিও সিকের মধ্যে না, বাট খুবই ইম্পর্টেন্ট, সবাইকে দিলাম। আর আমি অ্যাকচুয়ালি আমার এর আগেও যে আমি কোচিং করছি, আমি মেন্টাল হেলথ পোর্শনটাকে খুব বেশি এমফাসিস করি আর কি, আপনারা বুঝতেই পারতেছেন। কারণ আমি মনে করি একটা মানুষ যদি ফাংশনিং থাকে, মেন্টালি ফাংশনিং থাকে, সে সব জায়গায় ভালো পারফর্ম করবে, তার প্রোডাক্টিভিটি অটোমেটিক বেড়ে যাবে। সে এনজাইটি করলে ইওয়াল 40টা দিনে করতে পারবে না। ঠিক আছে? সো ফোকাস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপরের জিনিসগুলো হলো সাহিল ভাইকে অনেকগুলো থ্যাঙ্কস দেখতে পাচ্ছি আমরা। কি রে ভাই, আমার দিকেও থ্যাঙ্কস দেন। আচ্ছা ঠিক আছে, দিবেন পরে। অলরাইট, হাউ টু আচ্ছা সাহিল ভাই সব থ্যাঙ্কস আমাকে দিয়ে দিচ্ছে। ওকে মাসুম, সব থ্যাঙ্কস তোমাকে দিলাম, কিন্তু তুমি কোনো মেন্টাল হেলথের সেশন নিলে আমাকে একটু অ্যাড করো প্লিজ। জি ভাই অবশ্যই। আচ্ছা তাসনিম আপু একটা কথা আচ্ছা উনি এভরিওয়ান, সো প্রাইভেসির কিছু নাই। হ্যালো মাসুম ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল। হ্যাঁ আমি খুব ভালো করতেছি। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইথিক্স পার্ট, স্টেপ 1 এন্ড স্টেপ 2 সিকে? আমরা এটা অ্যানসার করছি অলরেডি। স্টেপ 2 সিকের জন্য প্যাটার্ন চেঞ্জ, কাইন্ডলি সে সামথিং। স্টেপ 2 আচ্ছা স্টেপ 1 নিয়ে আপু আরেকটা সেশন করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখন একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। এরপর একটা কোশ্চেন করছে, ভাই সালাম, অনেক স্টাডি পার্টনার নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, কেউ কিছু অ্যাড করতে চান? ওকে আচ্ছা, অনেকে স্টাডি পার্টনার নিয়ে পড়াশোনা করে, অনেকে বলেন ইটস নট পসিবল অ্যাকর্ডিং টু ইউ, আপনি কি সাজেস্ট করেন? ওয়েল, স্টাডি পার্টনার হতে হবে নন টক্সিক স্টাডি পার্টনারের থিমটা বুঝতে হবে, ইউএসএমএল এ তার ইম্পর্টেন্স কি। স্টাডি পার্টনার ডাজ নট নেসেসারিলি মিন তার সাথে আমার সারাদিন পাশে বসে জোড়া পাখির মতন পড়তে হবে। দিস ইজ নট স্টাডি পার্টনার। এটাতে আপনার সময় নষ্ট হবে, এটাতে আপনার ফোকাস নষ্ট হবে। ঠিক আছে, মানে এট সাম পয়েন্ট আপনারা গল্প করা শুরু করে দিবেন। স্টাডি পার্টনার নিয়ে যেটা করা যেতে পারে, কমিউনিকেশন ফলো আপ, যেটা আমি বলছিলাম যে আমি আমার গ্রুপে পিয়ার প্রেসারটা ক্রিয়েট করার চেষ্টা করি, যে এবং হেল্প করা। একটা সময় পিয়ার প্রেসার, আর একটা সময় পিয়ার কে হেল্প করা। যে ঠিক আছে, আমার আজকে সারাদিনে 40টা কোশ্চেন, এই তুমি আজকে সকালে ব্লগ দিছো? হ্যাঁ দিছি। তুমি দিছো? হ্যাঁ দিছি। আমার 10টা কোশ্চেন মিস হয়েছে, তোমার 15টা। ওয়েল, চলো আমরা ডিসকাস করি, তোমার কোন 15টা কোশ্চেন মিস হয়েছে, কেন বলো তো? এই কারণে। আর তোমার? আমার এই কারণে। সো স্টাডি পার্টনারকে আমরা ইউজ করব ফলো আপের ব্যাপারে, ফিডব্যাক দেওয়ার ব্যাপারে, এবং রং কোশ্চেন গুলো দিনের শেষে একটা ছোট্ট সময় ডিসকাশন করা যেতে পারে, যদি আপনি এরকম অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি পার্টনার পেয়ে যান। তবে হ্যাঁ, স্টাডি পার্টনার পাওয়াটা একটা লাখের ব্যাপার। আমি লাইফ পার্টনার পেলেও কোনোদিন স্টাডি পার্টনার পাই নাই। সো কেউ যদি স্টাডি পার্টনার না পান, এটাতে মন খারাপ করার কোনো কারণ নেই। আর ওই যে এই জন্যই আমি তো জানি স্টাডি পার্টনারের গুরুত্বটা অনেক বেশি। দ্যাটস ওয়াই আই উইল ক্রিয়েট সাম পিয়ার প্রেসার এন্ড পিয়ার এনভায়রনমেন্ট ইন মাই গ্রুপ। তারপরে আরেকটা কোশ্চেন আসছে, আচ্ছা পোস্টেড সাহিল ভাই হেল্পিং মি ডিসাইড ব্যাক দেন, থ্যাঙ্কস। আচ্ছা, এটা কোনো কোশ্চেন না, এটা সাহিল ভাইকে একজন থ্যাঙ্কস দিছে। আমিনস ক্রিয়েটিভিটি আমাদের সেশনে সবাইকে সালাম জানাইছে, সবাই ওয়ালাইকুম আসসালাম বলেন, নো এক্সেপশন। আচ্ছা, থ্যাংক ইউ আলামিন জয়েন করার জন্য। আমিনস ক্রিয়েটিভিটি ও সিকের প্রিপারেশন নিচ্ছে, হোপ ওকে এটা হেল্প করবে। তারপরে এই আমি অনেক কিছু কোশ্চেন মিস করছি। আচ্ছা দাঁড়ান, আমি এই কোশ্চেনের ব্যাপারটা একটু বড় করি। আচ্ছা, উইল ডুইং অনলি, হ্যাঁ শুধু ইওয়ার্ল্ড কোশ্চেন ব্যাংকটা করেন, খুব ভালো করে করেন, 2বার করেন, অ্যাসেসমেন্ট নেন, না হলে পরে আবার যোগাযোগ করেন। হোয়াট ওয়াজ দ্য সিকে স্কোর বোথ অফ ইউ? মুস্তাফিজুর রহমান টু এভরিওয়ান। শাহিল ভাই কিছু বলবেন? আচ্ছা থাক, আমার স্কোর ছিল 242, নট দ্যাট গুড বাট ডুয়েবল। আর দেলোয়ারের হলো 257। ইজ ইট পসিবল টু গেট এভারেজ স্কোর ইন 4th মান্থ? অনেক কিছুর উপরে ডিপেন্ড করে।
সাহিল ভাই স্টেট নো। আমি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এটার সারমর্ম নই আর কি, বুঝছেন? এই আর কি, কারণ এক্সেপশনাল পিপল পারতে পারে আর কি। অনেক কিছু ডিপেন্ড করে আপনার প্রিভিয়াস নলেজ কিরকম, আপনি দৈনিক কত ঘন্টা পড়তে পারবেন, আপনার স্টাডি এফিসিয়েন্সি কিরকম হবে, কতটুকু রিটেন করতে পারবেন। বাট টাইম ক্যালকুলেশনটা খুব চ্যালেঞ্জিং, তো করার একটা সিস্টেম হলো আপনি ফলো করবেন ইওয়ার্ল্ড, আপনি আগে দেখেন প্রতিদিন আপনি কয়টা ইওয়ার্ল্ড করতে পারেন, দেন ক্যালকুলেট করেন যে প্রতিদিন আমি যদি ঐকিক নিয়ম নাকি গুণ হবে ভাই সাহেল ভাই, এটা গুণ হবে, একদিনে করি 40টা, 30 দিনে কয়টা, একদিনে করি এটা সামহাউ ম্যাথ করে বের করেন পাটিগণিত। তারপরে কথা হলো থট অ্যাবাউট দ্য সিএমএস ফর্ম। আচ্ছা, সিএমএস ফর্মে আমার একটা পার্সোনাল অপিনিয়ন, আমি সম্পূর্ণটা শেষ করিনি, কিছু কিছু কোশ্চেন দেখছি, আমার কাছে মনে হয়েছে যে কিছু ভেগ কোশ্চেন যেটা রিয়েল কোশ্চেনে থাকে এটা ওদের মধ্যে থাকে, বাট মোস্ট অফ দেম নট রিলেভেন্ট টু দ্য এক্সাম। ঠিক আছে, তারপরে ইফ আই ডোন্ট টেক নোট ফ্রম ইওয়ার্ল্ড, হোয়াট ইফ দ্য ইওয়ার্ল্ড সাবস্ক্রিপশন ইজ ওভার। আচ্ছা, যেহেতু ইওয়ার্ল্ডটা হলো একটা কেস বেস স্টাডি এবং স্টেপ টু সিকে হলো আপনার কেস বেসিসে অর্থাৎ প্রবলেম সলভিং রিলেটেড এক্সাম, আমরা হাইলি রিকমেন্ড করব পরীক্ষার আগের দিন পর্যন্ত ইওয়ার্ল্ড অনলাইনটাকে রাখা, এবং হাইলি রিকমেন্ড করব স্পিডটা তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি প্রিপারেশন শেষ করা, যেন আপনার খুব বেশি কস্ট না হয়ে যায়। ইটস ভেরি হার্ড, আই নো এটা খুবই ডিফিকাল্ট, আমি খুবই সরি আপনার জন্য যে আমি সহজ কোনো সলিউশন পাচ্ছি না। ঠিক আছে, আর একান্তই যদি হয়ে থাকে যে ওয়েল আমি এফোর্ড করতে পারতেছি না, দেন অ্যাকসেপ্ট ইট, কারণ আমরা যেরকম ওরকমই অ্যাকসেপ্ট করে নিতে হবে, তখন আমরা সামনে যাব। ইট কনজিউম মোস্ট অফ মাই টাইম রিডিং। আচ্ছা, পড়তে অনেক সময় লাগতেছে, নোট নিতে অনেক সময় লাগতেছে। অল্টারনেট অপশন ওই যে আমি বললাম যে জাস্ট চেক করবেন, খালি কোশ্চেন 2 বার 3 বার, আপনি যদি ইওয়াল 2 বার করেন 3 বার করেন, আই থিঙ্ক অনেক মোস্ট অফ দ্য কনসেপ্ট আপনার রিটেন হয়ে যাবে, কারণ আপনি চেকিং করে পড়বেন যে কোথায় আপনি মিস করতেছেন, কোথায় আপনার ভুল হচ্ছে। ঠিক আছে, সো আপনি বেশি বেশি এভাবে করেন, আপনার রিটেনশন বেড়ে যাবে। তারপরে কথা হলো ভাইয়া, ডু ইউ রিকমেন্ড দ্য কেস বেস স্টাডি ফর ফার্স্ট রিড অফ? ইয়েস, অবভিয়াসলি, হোয়াই নট। সব সময় কেস বেস স্টাডি হবে, কেস বেস স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, এটা রিটেনশন বাড়াবে। মানে প্লিজ সিকের জন্য ইয়া করিয়েন না, মানে ওভাবে স্টেপ 1 এর মতন টেক্সট বুক বেসিসে পড়াশোনা করিয়েন না। পেন দিয়ে লিখবো নাকি পেন্সিল দিয়ে লিখবো, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। তারপরে কথা হলো এটা পেন দিয়ে লিখবেন না পেন্সিল দিয়ে লিখবেন? আই উড সে পেন দিয়ে লেখেন, কারণ পেন্সিল দিয়ে লিখলে আপনি লেখার স্পিড কমায় দিবে। তারপরে কথা হলো জাস্ট ওয়াও এক্সপ্লেনেশন, এটা কি হলো বুঝলাম না, এটা তো কোনো কোশ্চেন না। তারপরে হোয়েন ইউ স্টার্টিং ইউর সিকে অনলাইন ব্যাচ? টেকনিক্যাল কোশ্চেন, এটা আমি প্ল্যান করতেছি মার্চ মাসের ফার্স্ট উইক অথবা মার্চ মাসের 10 তারিখ থেকে। ঠিক আছে, এটার গোল 2টা বুঝতেই পারতেছেন, 1 ফিনান্সিয়াল, আর 2 সেটা হলো আমার পড়ালেখা টাচে থাকা লাগবে, কারণ রিসার্চ এটার টেম্পটেশন এত বেশি, আর রিসার্চ হলো খুব ফোকাসড এরিয়াতে হয়। ধরেন আমি ব্রেন টিউমারের মধ্যে ঢুকে বসে আছি আর বাকি জিনিসের কোনো খবর নাই, এটা আই থিঙ্ক ক্লিনিক্যালি এটা আমার নলেজকে এফেক্ট করে। সো এটা ইন্ডিকেট করে যে আমার স্টুডেন্ট সংখ্যা যত কমই হোক আমি শুরু করে দিব নতুন ব্যাচ, আমি পড়াশোনা টাচে থাকতে চাই। আচ্ছা, আমিনস ক্রিয়েটিভিটি খুব সুন্দর একটা কোশ্চেন করছে যে আমরা যে এখানে জয়েন করলাম সেটা কোনো সার্টিফিকেট দেওয়া হবে? সব জায়গায় সার্টিফিকেট নিয়ে আসি, সব জায়গায় যায় সার্টিফিকেট নিয়ে আসেন, দিস ইজ নট এ গুড অ্যাটিটিউড, সো প্লিজ চেঞ্জ দিস। আর না, আমরা কোনো সার্টিফিকেট দিতে পারবো না, আমরা দোয়া করে দিতে পারবো। সবাই আমিন ক্রিয়েটিভিটির জন্য দোয়া করে। জি জি, আচ্ছা, তারপরে সার্টিফিকেট পাইলাম না এখানে জয়েন করার পরে। আচ্ছা ঠিক, আচ্ছা সবাই যদি ব্যাকগ্রাউন্ড না বুঝে তাহলে আবার আমাকে ইয়া করবে। আমিস ক্রিয়েটিভিটি আর আমি কিন্তু ফ্রেন্ড, ঠিক আছে, তাই আমরা একটু টুকটাক খোঁজাখুঁজি করতেছি। আচ্ছা, তারপরে কথা হলো, ক্যান ইউ প্লিজ রিকমেন্ড দ্য সিকোয়েন্স অফ এনবিএমই এন্ড ইউআল সেলফ অ্যাসেসমেন্ট ফর সিকে? এই কোশ্চেনের অ্যান্সারটা আই থিঙ্ক দেলোয়ার দিলে ভালো হয়। দেলোয়ার, তুমি কি আছো? আমি যেটা বলবো, ইউডব্লিউএস 1 প্রথমে দেন, আর একদম লাস্টের দিকে আপনি দিবেন এনবিএমই 8 আর ইউডব্লিউএস 2, আর বাকিগুলো আপনি যে সময় চাই আপনার টাইম অনুযায়ী দিতে পারেন। আমার টাইমিংটা তো আমি অলরেডি বলছি, যেটা বললাম যে ফিক্সড ইউডব্লিউএস 2 এবং এনবিএমই 8টাকে আমি বলবো শুধু লাস্টে দিতে, আর বাকিগুলো আপনি আপনার সুবিধা মতো দেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করতে পারি। আই থিঙ্ক সেশনটা সবার জন্য খুব হেল্পফুল ছিল।
অনেক অনেক ইম্পর্টেন্ট মেসেজ পাইছি। দেলোয়ার যে ইম্পর্টেন্ট মেসেজ দিছে যে প্রতিদিন কিছু হলেও পড়াশোনা করেন। আমি যে ইম্পর্টেন্ট মেসেজ দিছি সেটা হলো প্রবলেম বেসড পড়াশোনা করেন। অনেক কোশ্চেন করেন নিজেকে যে আমার উইকনেস কোথায়, কেন এটা পারি না, কেন এটা পারলাম না, এটা কেন মিস করছি। সাহিল ভাই অনেক ইম্পর্টেন্ট কথা বলছে যে মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট, টক্সিক পিপলকে অ্যাভয়েড করেন। আর সেটা হলো কমিউনিকেশনটা শিখেন, এটা ফিউচারে অনেক কাজে দিবে। মানে একদম আর অনেক কথাই আমাদের মধ্যে কমন ছিল, এটাকে রিপিট করলাম না আর কি। তা ঠিক আছে, আমি মিটিং এখানে শেষ করতেছি। খুব অ্যামেজিং একটা টাইমিং ছিল এটা। এটা মানে কি বলবো যে ওই যে বললাম না যে আমাদের সবার না নেগেটিভ থিঙ্কিং, ব্যাড ফিলিং এগুলো আমাদের জীবনে আসে। ভালো ফিল করার জন্য কিছু কাজ করতে হবে, আমরা কি সেই কাজগুলো করি? তো ভালো ফিল করার কিছু কাজ হলো মানুষকে হেল্প করা, মানুষের কন্টাক্টে যাওয়া, ভালো কাজ করা, ভালো কাজকে প্রমোট করা। এই জিনিসগুলো হলো ভালো ফিল করার কাজ, ঠিক আছে? সো সবাই যখন আমরা খুব স্যাড থাকবো আমরা কিছু নতুন ভালো কাজ করে দিব, আই থিঙ্ক ওই সময় আমাদের কাজটা আমাদের ভেতরে একটা গুড ফিলিং আসবে, ঠিক আছে? আর অ্যানাদার থিং ইজ গ্র্যাটিটিউড, অর্থাৎ মন থেকে আপনার গ্র্যাটিটিউড ফিলিংসটা থাকা উচিত, যে মানে শুকরিয়াটা থাকা উচিত। জোর করে বলতেছেন আলহামদুলিল্লাহ, পরীক্ষা পাশ করলে বলতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আপনি বেঁচে আছেন, আপনার প্যারেন্টস বেঁচে আছে, সবকিছু সেটেল আছে, এটার জন্য কিন্তু অনেক বেশি শুকরিয়া করা উচিত। তা গ্র্যাটিটিউড যদি আপনার ভেতরে না থাকে তাহলে আমার কোনো সেশন, আমার কোনো টেকনিক, আমার কোনো ফ্লোচার্ট আপনাকে হ্যাপি করতে পারবে না। গ্র্যাটিটিউড থাকতে হবে। আরেকটা ব্যাপার হলো যে জিনিসটা আমাদের কন্ট্রোলে নেই এটা আমরা ছেড়ে দিব। আর অনেক কিছু আমাদের কন্ট্রোলে নেই, আমরা শুধু অনেস্ট ট্রাই করতে পারি। তা সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। আমি বিলিভ করি মোস্ট অফ দ্যাম, এখানে যত মানুষ আছে তাদের অনেকের সাথে হয়তো আমি ফেসবুকে কানেক্টেড। আর আমি যদি কারো ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, কারণ আমার অলরেডি ফ্রেন্ড লিস্টে 5,000 সুই সুই, ঠিক আছে, 5,000 সুই সুই। তা আমি কিছু জিনিস রাখছি আমার ফ্যামিলি এন্ড আমার প্রফেশনাল ওদের জন্য, কারণ আমার প্রফেশনাল তো একটা গ্রোথ হবে, তাদেরকে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে লিস্টে অ্যাড করতে হবে ফিউচারে। এজন্য আমি মানে খুব লিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এখন, ঠিক আছে? সো কারো যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি, ডোন্ট টেক ইট পার্সোনালি। আপনার মানে আমরা কানেকশন তো আমরা মেসেঞ্জারে কানেক্টেড থাকতে পারবো, হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে পারবো, ফেসবুকে ফ্রেন্ড থাকা অ্যাকচুয়ালি ওরকম কোনো ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর দ্য স্টাডি, হ্যাপি স্টাডি, কেস বেস পড়াশোনা করেন, খুশি মনে পড়াশোনা করেন, ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।